রাজ্য রাজনীতির আকাশেই যেন এক মহাসংখ্যা। মুখোমুখি যুযুধান রাজভবন এবং নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে একেবারে সাংবাদিক সম্মেলন করে বললেন, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর আচরণে তিনি অসম্মানিত, অপমানিত। তার অভিযোগ, তার সঙ্গে হুমকির সুরে কথা বলেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী বলেন, তিনি এতটাই অপমানিত বোধ করেন যে পদত্যাগ করার কথাও ভেবেছিলেন। উল্টো দিকে বিবৃতি দিয়ে রাজভবন বলছে, মুখ্যমন্ত্রীর ভাষা এবং ভঙ্গিতে রাজ্যপাল হতবাক। এই কথোপকথন প্রকাশ্যে না আসাই বাঞ্ছনীয় ছিল। এখন শাসক দল এবং সাংবিধানিক প্রধানের সংঘাত আমাদের দেশে বা আমাদের এই রাজ্যেও নতুন কিছু নয়। কখনো ধরমবীর, কখনো বিডি পাণ্ডে, কখনো গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে এসেছে বিতর্কে। বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারের আমলেও পরপর গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন বিরোধীরা। কিন্তু আমাদের রাজ্যে এমন সরাসরি আক্রমণ সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। আমরা শুরুতেই কোনো রকম এডিট না করে দেখাবো রাজ্যপাল প্রসঙ্গে আজ ঠিক কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি। আজকে গভর্নর হচ্ছে সাংবিধানিক পোস্ট, সংবিধান মেনে তাকে কাজ করতে হয়। আমিও চিফ মিনিস্টার, আমারও সাংবিধানিক পোস্ট। আমি গভর্নরের দয়াতে এখানে ক্ষমতায় আসিনি, আমি মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছি। আই এম ইলেক্টেড বাই দ্য পিপল, গভর্নর নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যে ভাষায় উনি বিজেপির পক্ষ নিয়ে আজকে আমার সাথে অসম্মানিত করেছেন, আমাকে কথা বলে যে ভাষায় অপমানিত করেছে, আমি এই কমিউনিটিটা যারা কাল থেকে শুরু করেছে তাদের বলবো, আপনাদের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। কেউ একটা ফেসবুকে দিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তার জন্য আমার দোষটা কোথায়? আমার গভর্নমেন্টের দোষটা কোথায়? মামাটি মানুষের সরকার অনেক প্রোটেকশন আপনাদের দিচ্ছে, অনেক দিয়েছে। কিন্তু যদি মনে করেন শেষকালে আমার পক্ষে শিলটা মারবেন আর আমার পক্ষে শেল বিঁধবেন, তাহলে মনে রাখবেন মমতা ব্যানার্জি কিন্তু কারো পক্ষে নয়, মানুষের পক্ষে। আর আমি মাননীয় রাজ্যপালের কাছে আমি বলেছি যে আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির সভাপতি কথা বলছেন, ব্লক সভাপতি। কেন এটা হবে? আমরা কেউ চাকর বাকর নই। আই এম সরি, আমি এখানে একটা সরকার চালাই, মানুষ আমাকে পাঠিয়েছে বলে আমি কারোর দয়া আসিনি। আমি বিজেপির দয়া আসিনি, আমি সিপিএমের দয়া আসিনি, আমি কংগ্রেসের দয়া আসিনি। আমি মানুষের দয়া এখানে আছি। মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম একসময় যে আমি ছেড়ে দেবো। এত অপমান আমি জীবনে হইনি। গভর্নর আমাকে থ্রেট করতে পারে না, উনি আমাকে থ্রেট করেছেন আজকে। নিশ্চয়ই আমার ফোনে ফোন করে আমাকে থ্রেট করেছেন। উনি আমাকে ল অ্যান্ড অর্ডার দেখাচ্ছেন। উনি কেন একটা পক্ষ নেবেন? দুটো পক্ষ নিতে পারেন না? কেন নেবেন? আজকে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলে বিজেপির লোকেরা গিয়ে ওনাকে একটা কাগজ দিয়ে আসলে উনি একদম যা ইচ্ছে তাই বলে বেড়ান। ওনার বোঝা উচিত, হি ইজ এ নমিনেটেড পারসন, কনস্টিটিউশনাল ম্যান, আই রেসপেক্ট হিম, হি শুড মেনটেন হিজ রেসপেক্ট অলসো। পুলিশেরও কোথাও কোথাও ভুল আছে। আমি যখন যেটা করি আমি ইম্পার্শিয়ালি করি। পুলিশকে আমি কাল থেকে বলেছি এটাকে সামলাতে। ফেসবুক প্রথমেই ব্লক করে দেওয়া উচিত ছিল কালকে যখন এটা রটিয়েছে। কিন্তু কটা ফেসবুক আপনি ব্লক করবেন? প্রত্যেক দিন এটা একটা ফেনোমেনা হয়ে গেছে, আধুনিক ডিজাইন হয়ে গেছে। প্রথমে ফেসবুকে একটা স্টোরি খাইয়ে দিচ্ছে, তারপরে সেটাকে নিয়ে দাঙ্গা করতে নামছে। কজনের ফেসবুক আমি আটকাবো আপনারা আমায় বলুন? আমি তো বলি ফেসবুকে যদি কেউ বলে তুমি তার পাল্টাটা বলো, তুমি সেটাকে কাউন্টার করো। তুমি কাউন্টার না করে রাস্তায় নেমেছো কেন? এবং কালকে থেকে যারা করেছে, কাল সারাদিন বাদুরিয়া বারবার বোঝানো হয়েছে। দেখুন, পুলিশ যদি গুলি চালাতো 100 জন মারা যেত। আমি মাসের ওপরে গুলি চালাতে পারি না। 5 জন লোক হলে 10 জন লোক হলে কন্ট্রোল করা যায়। যদি সব কমিউনিটি মিলে একটা জায়গায় বসে থাকে, দুটো গ্রুপ যদি যুযুমান হয়, আমি গুলি চালাতে গেলে আমার 200 লোক মরে যাবে। কোনটা আমার কাছে কাম্য? আপাতত বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা নাকি গুলি চালিয়ে দেওয়া? তাই হয়তো আমাকে টাইম লাগছে, আমায় ধৈর্য ধরতে হচ্ছে। কিন্তু আমার ধৈর্য যেন কেউ দুর্বলতা না ভালো। আমি বোথ দ্য কমিউনিটির কাছে বলছি, বোথ দ্য কমিউনিটির লিডারদের কাছে বলছি, কান থাকলে কান দিয়ে শুনুন, চোখ থাকলে চোখ দিয়ে দেখুন। আপনাদের জন্য আমাকে অনেক অসম্মানিত হতে হয়েছে। আমি কিন্তু মুখ্যমন্ত্রী তো করবার জন্য এই চেয়ারে আসিনি। আমি এই চেয়ারটাকে মানি না, আমি মানুষের চেয়ার মানি। আর আমার ছেড়ে দিতে 1 সেকেন্ড লাগে, আমার চলে যেতে 1 সেকেন্ড লাগে। আমি এসব হুলিগানিজম বরদাস্ত করব না। আর মাননীয় রাজ্যপালের কাছে আমার অ্যাপিল থাকবে, ডোন্ট বিহেভ লাইক দিস, ইটস ভেরি ইনসাল্টিং অ্যান্ড হিউমিলিয়েশন। আমি আমার ছোট্টবেলা থেকে রাজনীতি করি। আমার রাজনীতিতে আমি 13-14 বছর বয়স থেকে আমি অ্যাক্টিভ পলিটিক্স করি, 11-12 বছর বয়স থেকে। আজ আমার সারা জীবন আমি ফেলে এসেছি এটা করতে করতে। আজকে এইখানে এসে আমাকে এত বড় বড় অসম্মান কথা শুনতে হবে? আই এম রিয়েলি সরি। যদি আমি এর জন্য কাউকে দুঃখ দিয়ে থাকি, আই এম রিয়েলি সরি, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। কিন্তু আমার মনে আজকে খুব লেগেছে, আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এখানে বসে থাকার জন্য আসিনি।
আমি গায়ে গতরে খেটে কাজ করি। কখনো মনে হয় ফেসবুকে কি একটা স্টেটমেন্ট দিল দুপক্ষ লেগে গেল রাস্তায়। এই নেতাদের আমি ঘৃণা করি, এই ধর্মীয় নেতাদের আমি সম্মান জানাই না। আমি সম্মান জানাই রামকৃষ্ণ মিশনকে, ভারত সেবাশ্রম সংঘকে, যারা দায়িত্ব নিয়ে কাজ করে। আমি সম্মান জানাই না কয়েকটা চুনোপুটি লিডার আছে যারা টাকার বিনিময়ে এগুলো করে। আই কন্ডেম টল, আমি ধিক্কার জানাচ্ছি এই মানসিকতাকে। যে ফেসবুকের মাধ্যমে দাঙ্গা লাগিস তাকে, হিন্দু সংহতির নাম করে, বজরং দলের নাম করে বিজেপির কিছু হিন্দু পরিষদের আছে এবং তাদের নেতারা করছে ডাইরেক্ট। যান গিয়ে ফেসবুক চেক করুন, দেখুন কারা স্প্রেড করছে। হু আর দিস পিপল? দেশটাকে নষ্ট করে দিয়ে বিদেশের মাটিতে ওই কে কথা বলা, দেশটাকে টোটাল ভেঙে দিয়ে, কমিউনিটি আগুন লাগিয়ে দিয়ে, দেশটাকে টোটাল ডিভিশন করে দিয়ে বাইরে গিয়ে মিষ্টি মিঠে মিঠে কথা বলা। বিদেশের মধ্যে ঐক্য চান আর দেশের মধ্যে আগুন চান। ইট মাস্ট বি স্টপ। আর তা নাহলে আমাদের মতো লোকেরা এ সমস্ত জিনিস সহ্য করবে না। আমরা ডেডিকেটেডলি রাজনীতি করি। সব পলিটিশিয়ান যেমন খারাপ না, সব লোকও খারাপ না। আমাদের পলিটিক্স, আমরা নোংরা পলিটিক্স করি না, আমরা মানুষের রাজনীতি করি। সুতরাং এটা আমার বলা থাকলো। এরপর আমি কিছু সিদ্ধান্ত নেব, পরিস্থিতি দেখে ভাববো। আমরা কেউ চোর ডাকাত নই, এটা ভাবা দরকার। আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের অনুষ্ঠান অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে, তাই এই অনুষ্ঠানে কোনো মন্তব্য করা বা এমন কোনো বিবরণ দেওয়া উচিত হবে না যার জেরে কোনো সংঘাতের আবহ তৈরি হয়। আমি নিশ্চিত আমরা প্রত্যেকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কথা বলবো। প্রথমে যাব রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে। সুব্রতদা, একসময় আপনি ইনফ্যাক্ট রাজ্যের ইতিহাসে আজ পর্যন্ত সবথেকে কনিষ্ঠতম মন্ত্রী ছিলেন, এত দশকের আপনার অভিজ্ঞতা। আজকের এই গোটা ঘটনায় টেলিফোন আসার আপনি প্রত্যক্ষদর্শী, গোটা সংলাপেরও সম্ভবত। তো কি বলবেন, এই ধরনের ঘটনা কোনোদিন এই সংঘাতের আবহাওয়া এ রাজ্যে এর আগে আপনি দেখেছেন? দেখো, আমি প্রথমেই বলে রাখি যে আমি কিছু বললেই সেটা সংকীর্ণ অর্থে যেন কেউ না নেন। সংকীর্ণ অর্থ মানে আমি যার কাছে শপথ নিয়েছি, তার মন্ত্রিসভার সদস্য, তিনি অপমানিত হয়েছেন, স্বভাবতই আমি তার পক্ষে কথা বলবো এটা ধরে নেবার কোনো কারণ নেই। আমি মূলত যে বক্তব্য বলতে এসেছি সেটা সংবিধানের, সাধারণ মানুষের। কালকে যে কেউ আমাদের দেশে মুখ্যমন্ত্রী হতে পারেন। এক সময় কেউই হয়তো অনেকে ভাবেননি যে মমতা ব্যানার্জি ওরকম একটা সাধারণ, অতি সাধারণ পরিবার থেকে কখনো কেন্দ্রের মন্ত্রী হবেন, কখনো মুখ্যমন্ত্রী হবেন, অনেকেই ভাবেননি। আবার আস্তে আস্তে উনি সেটা হয়েছেন, কিন্তু হবার পর তিনি সকলের মুখ্যমন্ত্রী। আজকে ওনার যখন অপমানিত হতে হয় এবং সেটা রাজ্যপালের মতন একটা ব্যক্তিত্বের কাছ থেকে, তখন তার চেয়েও বেশি দুঃখের এবং অনুতাপের আর কিছু হতে পারে না। এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপমান নয়, বাট আমাদের একটা রাজনৈতিক দল, আমরা তো আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্যে দিয়েই তো আমাদের কাজ, আমাদের সেটা বড় কথা নয়। কিন্তু রাজ্যপাল, যিনি একটা সাংবিধানিক পদে রয়েছেন, যিনি নিজেও জানেন তিনি নির্বাচিত নন, এবং যার কাজও এটা নয় কোনো মুখ্যমন্ত্রীকে অসম্মান করা, তার ভাষা এমন নিম্নমানের হবে না যাতে একটা মুখ্যমন্ত্রী আজকে দুঃখ করে বলবেন যে আমি অপমানিত। যে বিবৃতি এসছে তাতে বলা হচ্ছে যে মাননীয় রাজ্যপাল তিনি সারপ্রাইজড at the attitude and language used by Honorable Chief Minister during the press conference today. The talks between the Honorable Chief Minister and Honorable Governor were confidential in nature and none is expected to disclose it. However, there was nothing in the talks for which the Honorable Chief Minister may have felt insulted, threatened or humiliated. আমি যতদূর যার কাছ থেকে শুনেছি তাতে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এটা হিউমিলেটেড এবং একটা হেট্রেড ছিল তার মধ্যে, তার বক্তব্যে এবং হ্যাঁ ঘৃণার ভাব ছিল। এবং তিনি সর্বোপরি যেটা সবচেয়ে ক্ষতিকারক, যে করে এই সিস্টেমের ক্ষতিকারক, আমাদের কোনো রাজনৈতিক দলের নয়, সেটা হলো গিয়ে যে সংবিধানকেই পরোক্ষভাবে ছোট করে দেওয়া। একজন রাজ্যপাল যদি তার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে কি বলতে হবে সেটা যদি না জানেন, তাহলে তার চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে না। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কারণে, খানিকটা তো যিনি যাকে বলেছেন
তিনি নিজেই বলে দিলেন। তো যদি মুখ্যমন্ত্রী বলেন আমি অসম্মানিত, আমি অপমানিত, তাহলে ভাষার পরিধিটা তো আমরা বুঝতে পারছি যে কি বলেছে। বাকিটা আমরা আরো বাকিটা শুনেছি, এবং আমি মনে করি যে এটা ভাবার বোধহয় আস্তে আস্তে ক্রমশই সময় হয়ে যাচ্ছে যে রাজ্যপাল একটা সেই আগেকার দিনের নবাবদের মতন একজন করে প্রতিনিধি পাঠানো দিল্লি থেকে, সেই সিস্টেমটা থাকবার দরকার আছে কিনা এবার সব পার্টি ভাববে। কারণ সব পার্টি ভাববে এই কারণে যে একটু বড় ঘটনা ঘটেছে অতীতে এই পশ্চিমবঙ্গেই, একের পর এক। লাস্ট বড় ঘটনা ঘটেছে এপি শর্মার সময়, তার আগে আরম্ভ হয়েছে অনেক আগে থাকতে, ধরমবীরার আমল থেকে। ধরমবীরার আমলে তো কনফ্রন্টেশন অন রোড ছিল, যেটা মমতা ব্যানার্জি এখনো হয়নি। এবং তারপর থেকে আজকে বোধহয় এটা কোনো পার্টিরই কাছে অভিজ্ঞতায় কম নেই যে রাজ্যপাল এই পোস্টের দরকার আছে কিনা। রাজ্যপাল যেটা সবচেয়ে আজকে অপরাধ করেছেন, একেবারে ল্যাঙ্গুয়েজগুলো কত খারাপ, কত হার্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। আরেকটা ব্যাপার হলো তিনি একেবারে সম্পূর্ণ পার্টির মুখপাত্র হিসেবে কাজ করে ফেলেছেন। যে বক্তব্যগুলো আমি জানি উনি ব্যবহার করেছেন, তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানতে পারতেন, যেটা জানেন, তিনি চিফ সেক্রেটারির কাছে জানতে পারতেন, পুলিশের ডিজির কাছে জানতে পারতেন, একাধিকবার রাজ্যপাল ডেকেও পাঠিয়েছেন বিভিন্ন এর আগের ইস্যুতে, অফিসারদের ডেকেও পাঠাতে পারতেন। কিন্তু সেসব না করেন উনি একেবারে পার্টির মতন যে শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, যেটা কোনো রাজ্যপালের কাছে আমি এর আগে দেখিনি। ধর্মবীরেরও একটা রাজনৈতিক সংঘাত ছিল, এইখানে কিন্তু আমি একটা অরাজনৈতিক মানসিকতা দেখতে পাচ্ছি। কারণ রাজ্যপাল তার ভূমিকাটা যদি একটা পার্টির হয়ে যায়, আমরা জানি উনি একটা পার্টির লোক, উনি একটা পার্টির অ্যাসেম্বলি মেম্বারও ছিলেন। রাজ্যপাল সাংবিধানিক পদ, তার আগে তো উনি 5 বারের বিধায়ক ছিলেন, স্পিকার ছিলেন। থাকলে আর না থাকলে যে তফাৎটা, উনি আইনজ্ঞ, উনি সেটা যদি না জানেন দুঃখটা আরো বেশি। আমি এই শেষ অংশটা দিয়ে সায়ন্তন বসুর কাছে আসবো। সায়ন্তন বাবু, বারবার আপনাদের দলের নাম আসছে এই সংঘাত প্রসঙ্গে, এবং মুখ্যমন্ত্রী বললেন, আপনি শুনলেনও যে বিজেপির ব্লক সভাপতির মতো মাননীয় রাজ্যপাল কথা বলেছেন, এবং আপনারা কোনো চিঠি নিয়ে গেলেই তাতে রিয়াক্ট করেন ইত্যাদি। সায়ন্তন বসু, রাজ্যপাল যা করেছেন, যেটা কি জিজ্ঞাসা করেছেন আমাদের তো জানা নেই, কারণ দুজন সাংবিধানিক আধিকারিকের মধ্যে কথা হয়েছে। আমার সিম্পল প্রশ্ন যে এর আগে ভারতবর্ষের এত বছর স্বাধীনতা হয়ে গেল, সংঘাত হয়েছে, গোপালকৃষ্ণ গান্ধী বনাম বুদ্ধবাবুর সংঘাত সিঙ্গুরের পরে আমরা দেখেছি, নন্দীগ্রামের পরে আমরা দেখেছি, কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন এভাবে একজন সাংবিধানিক প্রধান তার প্রতি এরকম আমাকে থ্রেট করছে, এরকম কোনো কথা প্রেস কনফারেন্স করে বলতে? আজ অব্দি ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের বাইরেও কোনো মুখ্যমন্ত্রী হয়েছে? ওনার কোনো বক্তব্য থাকতে পারে, ভারত সরকারকে জানাতে পারেন, রাষ্ট্রপতিকেও জানাতে পারেন, তাকে রাজ্যপালকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেছেন, রাজ্যপালকে সরাসরি বলতে পারেন, কিন্তু সাংবাদিকদের মাধ্যমে যে কনফিডেন্সিয়াল কথাবার্তার একটা অংশ প্রচারিত হয়েছে, সেটা কি করে উনি বলেন? এর ফলে ভারতবর্ষের যে রাজ্যপাল পদ বা এখানকার যিনি সাংবিধানিক প্রধান, তাকে অপমান করা হয়েছে বলে বিশ্বাস। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, রাজ্যপালের অবশ্যই অথরিটি আছে, কোনো সরকারি আমলা হন কিংবা মুখ্যমন্ত্রী হন, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা বা জিজ্ঞাসা করা কি আছে পরিস্থিতি, এত খারাপ কেন হচ্ছে বাদুরিয়া বসিরহাটের পরিস্থিতি, কিংবা যদি তার কোনো অ্যাডভাইস থাকে, কোনো সাজেশন থাকে, সেটা মুখ্যমন্ত্রীকে দেওয়া। মানবেন কি মানবেন না? মুখ্যমন্ত্রীর অভিযোগটা তো অনেক কি করে করছেন? প্রথম প্রশ্ন, আমার অভিযোগ আপনারা জানলেন কি করে? সাংবাদিকরা কেন করবেন? কেন করবেন? কেন করবেন? তাহলে বলুন কি হুমকি দিয়েছেন, বলুন। হুমকি দিয়েছেন যে আপনাদের দলের লোকেদের আপনি সামলান। হুমকি কোথায়? এটা তো সাজেশন। এটা তো সাজেশন শুধু না, এটা তো সাজেশন না, it is suggestion. The way he delivered the whole dialogue, it is not suggestion. এটা প্রেস করে বলা তো মনে হয় না, এটা প্রেস করে বলা তো দরকার হয় না। জানেন, আপনি বলছেন এর আগে কোনোদিনও কোনো রাজ্যপাল বলেননি, তাহলে ইতিহাসটা জানেন না। ধর্মবীরের সময় প্রতিদিন রাস্তায় আন্দোলন হয়েছে, প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী নামে প্রকাশ্যে বিক্ষোভ হয়েছে, প্রেস কনফারেন্স করে প্রতিদিন প্রেস কনফারেন্স। রাজ্যপালকে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করেছে, এটা দুঃখজনক, এটা দুঃখ, আমরা এর নিন্দা করি। আনন্দবাজারের আর্কাইভে আছে, আমার তো জন্ম হয়নি, 1967 প্রতিদিন রাজপথে বিক্ষোভ হচ্ছে এবং একদম নামে মুখ্যমন্ত্রীর এইভাবে প্রেস কনফারেন্স করে বলা আমরা নিন্দা করি, এটা ঠিক নয়। আমি দুজনের কাছেই রাজভবনের
বিবৃতি হ্যাঁ ওনাকে যদি এই কথা বলার পরে হ্যাঁ। যদি প্রতিক্রিয়া করে কোনো কিছুর অপমান হয় তাহলে আমরা তার জন্য লজ্জিত নয়। যদি উনি এটাই সমস্যা, এটাই সমস্যা। ভারতবর্ষের সংবিধানের প্রতি রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যপাল বলেছেন এমন কিছু বলা হয়নি। আপনারা যে বিবৃতি দিলেন না, রাজ্যপাল কি করে বলতে হয়? আরে এখনো তো কল্যাণ সিং সরকারের সাথে রমেশ ভান্ডারীর রাজ্যপালের সম্পর্ক হয়নি। উনি কল্যাণ সিং সরকারের সঙ্গে রমেশ ভান্ডারী উনি কে? দ্যাট ইলেক্টেড না, তারপরে এটাকে আপনি অফিশিয়ালি মন্ত্রী হিসেবে বলছেন, উনি বলেছেন, রাজ্যপাল বলেছেন না, এই ধরনের কথা কি রাজ্যপাল বলেছেন? আমি রাজ্যপাল কি বলেছেন? পাবলিকলি চ্যালেঞ্জ করে বলছি ওনাকে ফেলে দিয়ে ডিসলভ করে দেখান কত বড় ক্ষমতা রাখেন। উই ওয়ান্ট টু সি। না, আইন শৃঙ্খলা সমস্যা সমাধান করতে পারছেন না। আইন শৃঙ্খলা আজকে মুখ্যমন্ত্রী সবার কথা বলছেন, কিন্তু জামাতকে কন্ট্রোল করতে পারছেন না কেন? বসিরহাটে চিফ সেক্রেটারি আছে, হোম সেক্রেটারি আছে, সেখানে তো কন্ট্রোল করতে পারছেন না, আইন শৃঙ্খলা সামলাতে পারছেন না। আমার মারাত্মক একটা বাক্য আপনাদের দুজনের কাছেই আছে। তার মানে কি রাজ্যপাল মুখ্যমন্ত্রী আলোচনা হতে পারে না? গুজরাটে যখন এই মুখ্যমন্ত্রী গুজরাটে যখন ছিল, যখন গুজরাটের দাঙ্গা হয়েছিল, তখন আপনি কি গুজরাটের মন্ত্রীকে বলেছিলেন পদত্যাগ করতে? পদত্যাগ করতে কে কি বলেছে আমি তো জানি না, তার দায়িত্ব আমি নিতে পারি না। কে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে কি বলেছেন আমি তো জানি না, কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতেই পারেন। এটাতে আপত্তি কেন? এটাতে আপত্তি কেন? এই প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন যে কাণ্ড হয়েছে এবং যেখানে উনি ডাইরেক্ট ইনভলভ ছিল বলে পাবলিক বলে এবং পাবলিক প্রধানমন্ত্রী করেছে, প্রধানমন্ত্রী করেছেন। সুব্রতদা, একটা প্রশ্ন, আপনি গুজরাটের কথা টানলেন, তাহলে কি পদত্যাগ করার কোনো প্রসঙ্গ এসেছিল? না, পদত্যাগ তো করার কথা নয়। উনি নিজে অসম্মানিত বোধ করলে তখন একবার ভেবেছিলেন তাহলে আমি আমি একটা কথা বলি, রাজ্যপাল যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিটা আপনাদের দেখানো, ওই বিবৃতি অবশ্যই আপনাদের আবার দেখাবো, আবার পড়ে দিচ্ছি। আমি বলছি লাস্ট বাক্যটা, আমি বলছি না না, প্রেসকেই উনি জানিয়েছেন শেষ বাক্যটা। সুব্রতদা, শান্তনবাবু, শেষ বাক্যটা খুব সিগনিফিক্যান্ট। দ্য অনারেবল গভর্নর ক্যানট রিমেন দ্য মিউট স্পেকটেটর অফ দ্য অ্যাফেয়ার্স ইন দ্য স্টেট। তার মানে এই ধরনের সংঘাতের আবহ তো আরো বাড়বে। সংবিধান বিশেষজ্ঞ রাজ্যপাল আছে, ভবিষ্যৎ বলবে এই সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল ভারতবর্ষের রাজ্যপাল। না না ভাই, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি রাজ্যপাল, তিনি পশ্চিমবঙ্গের উনি নির্বাক রাষ্ট্রপতিকে জানান, ভারত সরকারকে জানান, রিপোর্ট করে উনি দিল্লিতে এই মানসিকতাই সংঘাত তৈরি করছে। উনি এই মানসিকতাই সংঘাত তৈরি করছে। আমি দ্রুত একবার দেখে নেব যে আজকের এই ঘটনার একটা প্রেক্ষিত আছে এবং যে জন্য দলের নাম উঠে আসছে, যে আজকে বিজেপির কিছু প্রতিনিধি মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন। দেখুন, আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে। রাজ্যের প্রশাসনিক সদরে বসে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর আগে ঠিক কি ঘটেছিল? উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় দুদিন ধরে চলা হিংসার ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ রাজভবনে যায় বিজেপির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা। সূত্রের খবর, অভিযোগের সপক্ষে তারা বেশ কিছু স্টিল ভিডিও রাজ্যপালের হাতে তুলে দেন। সূত্রের খবর, এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেশরীনাথ ত্রিপাঠী। বিজেপি সূত্র খবর, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, মমতাজি, বসিরহাট বাদুড়িয়াতে কি হচ্ছে? প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিষয়টাই জানি, আমরা পুরোপুরি ওয়াকিবহাল, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্যপাল পাল্টা বলেন, আপনার পুলিশই বলছে ওরা এখন অসহায়। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমি ডিজিকে বিষয়টি দেখতে বলেছি। এরপর কেশরীনাথ ত্রিপাঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, পুলিশের আচরণ দেখে তো মনে হচ্ছে ওরা কোনো কাজের নয়। খেয়াল রাখবেন, যে জায়গায় গন্ডগোল হচ্ছে সেটি আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে, সেই কারণে জাতীয় সুরক্ষার প্রশ্নটিও এক্ষেত্রে জড়িত। আমাকে বাধ্য করবেন না বিষয়টি জাতীয় পর্যায়ে নিয়ে যেতে। মমতা প্রত্যুত্তরে বলেন, আপনিই বলুন না এই পরিস্থিতিতে আর কি করা যেতে পারে। রাজ্যপাল বলেন, আইন শৃঙ্খলা তো আপনারই হাতে, এটা তো অস্বীকার করতে পারেন না। পুলিশ যদি না পারে তাহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। এরপরই দুজনের কথোপকথন শেষ হয়ে যায়। অন্যদিকে রাজভবন ও নবান্ন সূত্র খবর, বিজেপি, আরএসএস ও বিএইচপি প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর দুপুর 3:30 নাগাদ মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল। তখন নবান্নর কনফারেন্স রুমে কালীঘাট মন্দিরের সংস্কার নিয়ে বৈঠক করছিলেন মমতা। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশাপাশি বৈঠকে ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং কলকাতার পুলিশ কমিশনার। রাজভবন ও নবান্ন সূত্রে খবর, রাজ্যপালের ফোন পেয়ে বৈঠক ছেড়ে বাইরে যান মুখ্যমন্ত্রী। রাজ্যপাল ফোনে তাকে প্রশ্ন করেন, বসিরহাটের পরিস্থিতি এরকম খারাপ হলো কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ কেন? প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আমরা গোটা বিষয়টি জানি। সোমবার সারা রাত জেগেছিলাম, পুলিশ রাতভর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।
রাজভবন ও নবান্ন সূত্রে খবর, এরপরই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, তাহলে আধা সেনা নামানো হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী বলেন, আগে পুলিশ কি করে সেটা দেখি, তারপর বিষয়টি নিয়ে ভাববে রাজ্য সরকার। রাজ্যপাল তখন বলেন, প্রশাসন একতরফাভাবে চলছে। কথোপকথন শেষ করে ফের কনফারেন্স রুমে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টি মন্ত্রী ও ঘনিষ্ঠদের জানান, আর তারপরই সাংবাদিক বৈঠক। আমার ফোনে ফোন করে আমাকে থ্রেট করেছেন। উনি আমাকে ল অ্যান্ড অর্ডার দেখাচ্ছেন। ওনার বোঝা উচিত, হি ইজ এ নমিনেটেড পারসন, কনস্টিটিউশনাল ম্যান, আই রেসপেক্ট হিম, হি শুড মেনটেন হিজ রেসপেক্ট অলসো। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের প্রতিক্রিয়ায় রাজভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ভাষা ও ভঙ্গিতে রাজ্যপাল অবাক। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কথোপকথন গোপনীয় বিষয়, তা প্রকাশ্যে না আসাই প্রত্যাশিত ছিল। কথোপকথনে এমন কিছু ছিল না যাতে মুখ্যমন্ত্রী অপমানিত কিংবা অসম্মানিত বোধ করেন। তাকে হুমকি দেওয়া হচ্ছে এমন ভাবার মতো কিছু ছিল না কথোপকথনে। রাজ্যপাল শুধু মুখ্যমন্ত্রীকে বলেছেন, যে কোনো প্রকারে যেন আইন শৃঙ্খলা ও শান্তি বজায় থাকে। যিনি সাংবিধানিক পদে আসীন তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন রাজ্যপাল। রাজ্যপাল সামগ্রিকভাবে গোটা রাজ্যের অভিভাবক, কোনো একটি দল বা সমাজের বিশেষ অংশের নন। রাজ্যের কোথাও কোনো গুরুতর ঘটনা ঘটলে তা মুখ্যমন্ত্রীর নজরে আনা রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্যপাল নির্বাক দর্শক হয়ে থাকতে পারেন না। রাজভবন সূত্রে দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যপালকে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর জন্য উদ্যোগ নিতে বলেছিলেন। সেই মতো রাজনাথকে কেশরীনাথ ত্রিপাঠী বলেন, রাজ্য চাইলে বাহিনী পাঠানোর উদ্যোগ নিক কেন্দ্র। বিজেপি সূত্রে খবর, বাদুড়িয়া বসিরহাটের পরিস্থিতি নিয়ে এদিন দিলীপ ঘোষের সঙ্গেও ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে রাজনাথ সিংহ বলেছেন, পরিস্থিতির ওপর কেন্দ্রীয় সরকার তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হবে। ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। এর আগে সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজনাথ সিংহ। সূত্রের খবর, দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে জানতে চান রাজনাথ। তখন খানিকটা উষ্মার সুরে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের জন্য 20 দিন আগে তিনি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চাইলেও এখনো কেন্দ্র তা দেয়নি। দীপক ঘোষ ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ। পার্থবাবু, একটু যদি গোটা দেশের ছবিটা দেখি, পোস্ট 2014 একটার পর একটা রাজ্যে কিন্তু রাজ্যপালকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। উত্তরাখণ্ড আপনি জানেন, কংগ্রেস সরকার বরখাস্ত করলেন, রাষ্ট্রপতির শাসন জারি হলো, কোর্ট আবার ফিরিয়ে দিল। গোয়াতে, মণিপুরে, অরুণাচল প্রদেশে সিঙ্গেল লার্জেস্ট পার্টি কংগ্রেসকে ডাকা হয়নি। আমার হাতে এই মুহূর্তে গোয়ার রাজ্যপাল মাননীয়া মৃদুলা সিনহার বিবৃতি আছে, যেটা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছিল। তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে অরুণ জেটলির সঙ্গে আলোচনা করার তাগিদ তিনি অনুভব করেন এবং 9:30 পরিস্থিতি আলোচনা হয়। দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ আছেন, প্রয়োজন হলে আইনমন্ত্রী আছেন, রাজ্যপাল কেন অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে গোয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন? একদম অফিসিয়াল রাজভবন থেকে বিবৃতি। আমাদের এই রাজ্যেও যদি আসি, তাহলে এই ইতিহাস বামপন্থীদের সঙ্গেও দীর্ঘদিন আপনারা এ রাজ্য শাসন করেছেন, সংঘাতের ইতিহাস কিন্তু নতুন নয়। বিডি পাণ্ডের সঙ্গে সেই সময় বাংলা দমন পাণ্ডে তার নামই হয়ে গেল, ধরমবীর যুক্তফ্রন্টের সঙ্গে, নন্দীগ্রাম সাম্প্রতিকতম ইতিহাস, যখন বললেন যে মাননীয় রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী যে সন্ত্রাসে হার হিম হয়ে যায়, একজন বামপন্থী নেতা বলেছিলেন ঝান্ডা নিয়ে এবার রাস্তায় নেমে পড়লেই হয়। সুতরাং এই সংঘাত এই রাজ্যে অন্তত নতুন কিছু নয়, মানবেন না? দেখুন, সংঘাতের প্রেক্ষিতগুলো তো পাল্টে যায়, বছর পাল্টাতে থাকলে অতীত থেকে যখন আমরা ভবিষ্যতের দিকে যাই। এখন এটা হচ্ছে যে প্রেক্ষিতে এখন এই সংঘাতটা তৈরি হচ্ছে, এটার মধ্যে একটা বাড়তি বিপদ এবং একটা ভয়াবহ বিপদের জায়গা আছে। আমি এটা অন্য 5 জনের মতোই বিশ্বাস করি যে আমাদের যারা অভিভাবক রাজ্যের, তাতে রাজ্যপালও বটে, মুখ্যমন্ত্রীও বটে, এবং তাদের দুজনেরই রাজ্যের নিরাপত্তা, সুরক্ষা, মানুষের রক্ষা করার প্রাথমিক দায়। এবং এরা দুজনেই যদি দেখেন যে দীর্ঘদিন রাজনীতি করেছেন, সংসদীয় রাজনীতির, এবং এটাও আমি বিশ্বাস করি যে সংসদীয় রাজনীতি যত উচ্চ পদে আপনি আসীন হবেন, তখন আপনার কিছু লক্ষণ রেখা আছে, সেগুলো আরও স্পষ্ট হতে থাকে। আপনি কি করবেন, কি করবেন না, হোয়াট শুড ইউ ডু অ্যান্ড হোয়াট শুড নট। এক্ষেত্রে আজকের বিকেল থেকে যা হয়েছে, তাতে আমার নিজের মনে হচ্ছে যে কোথাও এরা দুজনেই এই লক্ষণ রেখার অতিক্রম করছেন, এবং বিপদটা আরও বেশি হচ্ছে এই কারণের জন্যে যে এটা যদি শুধু এদের দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা করতাম তা নয়, আসলে এই দুই প্রধানের যে মতের বিভাজন, সেটা যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই বিভাজনটা যখন তলার দিকে নামবে, আমার আরও বড় আশঙ্কা সেটা হচ্ছে আরেক ধরনের পোলারাইজেশনের জন্ম দেবে।
এবং যে পোলারাইজেশনের বিপদের মধ্যে দিয়ে রাজ্য এই মুহূর্তে চলেছে, এবং আপনি অনুষ্ঠান শুরুর আগে আমরা প্রত্যেকেই সেন্সিটিভ এনাফ নট টু কমেন্ট আরবিট্রারিলি, কিন্তু এটা তো ঠিক যে যদি বলেন এই মুহূর্তে মৌলবাদের বিপদ, ধর্মীয় তোষণের বিপদ নিয়ে যে আশঙ্কা গত 2 বছর ধরে আমরা করছিলাম, সেই আশঙ্কার যদি বলেন আজকের একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যেটা প্রয়োজন অনেক বেশি এই বিবাদটা ভুলে গিয়ে যে এখন দরকার এই স্থানীয় স্তরে শান্তি স্থাপনের উদ্যোগ। আমি জানি না সেখানে পুলিশ যদি অ্যাডিকুয়েট না হয়, দরকার হলে আধা সেনা নামবে, দরকার হলে সেনা নামবে। যদি অ্যাডিকুয়েট না হয় সেখানে শান্তি স্থাপনের যে কোনো প্রক্রিয়া লোকালি করা হোক, জেলা স্তরে করা হোক। এবং এটা আমরা সেই যেন না প্রক্রিয়া ভুলি কিন্তু চলছে। পিটিআই যে এই মুহূর্তে জানাচ্ছে যে 300 প্যারামিলিটারি এই Of মুহূর্তে course, এবং আসছে বিভিন্ন জায়গা থেকে। আমি আরেকটা জিনিস বলতে চাই যে এটা গোটা রাজ্যবাসী, কারণ আমাদের রাজ্যের এই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অদ্ভুত সুন্দর ইতিহাস ছিল। আপনি যদি বলেন যে আজকে রাজ্যবাসীরও আমি বলবো সচেতন হতে হবে, এই কারণের জন্য শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা এটা ছিল সামলাতে পারবেন না, অতীতকাল ব্যবহার করলেন না। আমি বলছি হয়তো এখনো অনেক জায়গায় আছে, আমি এর মধ্যে কোনো ছোট রাজনীতির জায়গা আনতে চাই না। ফলে এখানে দাঁড়িয়ে যেন প্রত্যেকে আমরা রেসপন্সিবল ভূমিকা পালন করি, যেখানে দাঁড়িয়ে এই সম্প্রীতির পরিবেশ নষ্ট না হয়, এবং এই সাম্প্রদায়িক রাজনীতির ঘোলা জল যারা তৈরি করতে যাচ্ছেন রুথলেসলি তাদেরকে হচ্ছে যে আইডেন্টিফাই করুন, কড়া ব্যবস্থা নিন, যাতে হচ্ছে আমাদের সমাজের এই অস্থিরতা তৈরি না হতে পারে। এবং আমি অনুরোধ করব প্রত্যেকটি রাজনৈতিক দল এই অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে যেন আবার আমরা কেউ ঘোলা জলে আমার একটা বিষয় বলার আছে। পার্থদা যেটা বললেন, আমি পার্থদার বক্তব্যকে অস্বীকার করছি না। বিএসএফ প্যারামিলিটারি ফোর্স ওখানে তৈরি আছে, যেখানে গোলমাল এত ঘটছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব হিন্দু পরিষদ আরো কাদের কাদের সব নাম করলেন, কোথাও জামাতের নামটা দেখলাম না, কোথাও বাংলাদেশ থেকে আগত সন্ত্রাসবাদীদের কথা উল্লেখ করল, যারা সন্ত্রাসবাদী ঘটনা ঘটাচ্ছে ওখানে। ভারতবর্ষের মানুষ ওখানে গোলমাল পাকাচ্ছে না। দুপক্ষের কথা না না, দুপক্ষ হাওয়ায় বললে হবে না। জামাত আমাদের দেশের সংগঠন নয়, জামাত এসে গোলমাল পাকাচ্ছে। বিএসএফ সিআরপিএফ কে এখনো কারা কাজে লাগালো না? লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কেন চুপ করে রয়েছে? কেন হামলা হতে দিচ্ছে? 1.5 দিন হয়ে গেল, এখনো পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসলো না? আছে ভয়ঙ্কর পরিস্থিতি ওই জায়গাটাতে, বসিরহাট সাব ডিভিশনে। সুব্রত দা এখানে আছেন, প্রবীণ মন্ত্রী, ওখানে সিআরপিএফ নামবে কিনা? ওখানে বিএসএফ আমি একটা কথা বলি, বাদুরিয়া এলাকায় যে ডে 1 এখানে বিজেপির নামটা এসে যায়, কারণ আমরা যারা রাজনীতির সাথে যুক্ত সবাই জানে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল। এ ব্যাপারে বোধহয় জনগণ নির্বাচিত করে, জনগণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল, এবং তার টোটাল টার্গেট কি? পোলারাইজেশন অফ পলিটিক্স। আপনারা তোষামতকারী দল, তৃণমূল তোষামতকারী দল। শুনলে খারাপ লাগবে, কিন্তু সবাইকে জিজ্ঞেস করুন, তারা আপনাদের সম্পর্কে লোকে সেটা হলো তোষামতকারী দল। 30% মাইনরিটি আছে, 70% কে এক করো, এবং এই 30% কে কখনো গরুর মাংস, কখনো অমুকের মাংস করে তাদের বিরুদ্ধে লোককে উস্কানি দাও। ধর্মভিত্তিক রাজনীতি যে বিজেপির একমাত্র অবলম্বন, এটা বোধহয় একটা বাচ্চা শিশুও জেনে গেছে। সেটা রাইট কি রং আগামী দিন সেটা মানুষ বিচার করবে, কিন্তু এই সত্যটা এমন কোনো রাজনৈতিক দল বা মানুষ জানে না, আছে বলে আমি মনে করি না। আজকে যেসব জায়গায় নির্বাচন হয়েছে বিগত কয়েক বছরে, সবই কিন্তু এটা ভিত্তিক। পশ্চিমবঙ্গের সেই জিনিসই বলবেন, আমি শুনবো। আমি বলছি সেই রাজনীতির আনারই এটা অপচেষ্টা। আমাদের খুব কঠিন সময়, আমরা কম বেশি একটা কঠিন সংগ্রামের অর্থনৈতিক মোকাবেলা করে করে এগোচ্ছি। তার মধ্যে দিয়েও এই যে রাজনীতি আসছে, এটা ওই অর্থনৈতিক ক্রাইসিসের চেয়েও আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বড় থ্রেট, এবং সেটাকে মোকাবিলা করা খুব সহজ কাজ নয়। শুধু পুলিশ, শুধু মিলিটারি নয়, এইখানে সব দলকে এক হতে হবে এটার বিরুদ্ধে। তারপরে কে থাকবে, কে সরকার করবে। রাইট, কিন্তু জামাতের বিরুদ্ধে বসিরহাটে গন্ডগোল হচ্ছে, বসিরহাটে গন্ডগোল করছে, সুব্রত জানেন, কিন্তু একবার জামাতের বিরুদ্ধে বলুন। আপনি বলছি তো প্রবীণ মন্ত্রী হিসেবে জামাতের বিরুদ্ধে বলুন। এখানে যদি বলেন জামাতের বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করতে, হিম্মতে কারুর বলা, ওরা জিততে পারবেন না। জামাত ওখানে ভোট কন্ট্রোল সরকারের বিরুদ্ধে নয়, আমরা এই রাজনীতিটার বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে কিনা সরকার, যখন পুলিশ প্রশাসন জামাতের সরকার আরএসএস করছে, সরকার বামপন্থীদের এলাকা করছে। যে রাজ্যপালের প্রসঙ্গে বারবার আমরা বলছি, সংঘাতের এই আবহ নতুন নয়। কেন বলছি দেখাবো। গভর্নর আমাকে থ্রেট করতে পারে না।
রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন কেশরীনাথ ত্রিপাঠীর আচরণে তিনি চরম অসন্তুষ্ট। রাজ্য রাজনীতিতে শাসকের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানের সংঘাতের ইতিহাস অবশ্য দীর্ঘদিনের। ৮০ দশকে তৎকালীন বাম সরকারের ইচ্ছার বিরুদ্ধে হেঁটে সন্তোষ ভট্টাচার্যকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল অনন্ত প্রসাদ শর্মা। রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সিপিএম তখন শুধু পথেই নামেনি, দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস তারা অচল করে রেখেছিল। এমনকি উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পর্যন্ত বাধা দিত তারা। 1967 সালে রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর ধরমবীরের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। অনন্ত প্রসাদ শর্মার পর রাজ্যপাল হয়ে এসেছিলেন বিডি পাণ্ডে। সিপিএম সে সময় তার নাম দিয়েছিল বাংলা দমন পাণ্ডে। ৯এর দশকের মাঝামাঝি রাজ্যপাল হয়ে এসেছিলেন টিভি রাজেশ্বর। তিনি ছিলেন সিবিআই এর অবসরপ্রাপ্ত অফিসার। রাজ্যপাল পদে শপথ নিতে তিনি যেদিন কলকাতা পৌঁছন সেদিন জ্যোতি বসুর প্রতিক্রিয়া ছিল, শুনছি উনি আইবির গোয়েন্দা ছিলেন, গোয়েন্দাতে আমাদের আপত্তি নেই, ভালোই তো, অবসর জীবন রাজভবনে কাটাবেন। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে গিয়েছিল গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের সংঘাত। নন্দীগ্রামে গুলিচালনা এবং নন্দীগ্রাম পুনর্দখলের পর বিবৃতি দিয়ে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার খবরে শিরদাঁড়ায় আতঙ্কের হিমেল স্রোত বয়ে যাওয়া কিংবা পুনর্দখলের পর দীপাবলির আলো ম্লান হয়ে যাওয়ার কথা বলে আলিমুদ্দিনের কর্তাদের রোষের মুখে পড়েছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। রাজ্যপাল এই ধরনের বিবৃতি দিতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধানসভার তৎকালীন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম। রাজ্যপাল তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়ুন বলে কটাক্ষ করেছিলেন সিপিএম নেতা বিনয় কোঙার। তৃণমূল সরকারের প্রথম ইনিংসে রাজ্যপাল ছিলেন এম.কে. নারায়ণন। সিপিএম এর তৎকালীন নেতা রেজ্জাক মোল্লার ওপর হামলা এবং তারপরেই ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষিতে এম.কে. নারায়ণনের মন্তব্যের প্রতিক্রিয়ায় সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, ওনাকে নজরে রাখছি, বেশি কিছু কঠিন বললাম না, পরে বলবো। উনি কেন এই বিতর্ক তৈরি করেছেন জানি না, আপাতত হলুদ কার্ড দেখালাম, এরপর লাল কার্ড। রেজ্জাককে মোকাবিলা করতে গেলে এটাই স্বাভাবিক। উনি কি খবর নিয়ে জেনেছেন রেজ্জাক কেমন, কোনো ভোট কি হতে দিত? দক্ষিণ ২৪ পরগনায় সব ক্রিয়ার প্রতিক্রিয়া হয়, সব জেনে নিয়ে মন্তব্য করা উচিত ছিল। 1980-তে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে তৎকালীন বাম সরকার সরকারিয়া কমিশনের কাছে যে দাবিপত্র পেশ করেছিল তাতে বলা হয়েছিল রাজ্যপাল পদের কোনো প্রয়োজন নেই, আর যদি রাখতেই হয় তাহলে কিছু আনুষ্ঠানিক দায় দায়িত্ব ছাড়া আর কিছু রাজ্যপালের হাতে থাকা উচিত নয়, আর সব ব্যাপারেই তাকে মন্ত্রিসভার পরামর্শ মেনে চলতে হবে। এছাড়াও বলা হয়েছিল রাজ্যপালকে মনোনীত করার দায়িত্ব কেন্দ্রের হাতে রাখা চলবে না, কিন্তু এর কোনোটাই হয়নি। আজও রাজ্যপালকে কেন্দ্রের এজেন্ট হিসেবেই গণ্য করে বেশিরভাগ ক্ষমতাসীন শাসক, আর তাই সংঘাত জারি থাকে। এবিপি আনন্দ। দেবনন্দা, একেবারে সাম্প্রতিক ভারতে যদি নজর রাখি তাহলে দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর, সেখানে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে তার যা বিবৃতির লড়াই, সেটা প্রতিদিন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইভিনিং ডিবেটের বিষয় হতো। কিন্তু সেটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রশাসনিক ক্ষেত্রে সাংবিধানিকভাবেই অনেক জায়গায় গ্যাপ এবং ওভারল্যাপিং ছিল। কিন্তু আপনি কি মানবেন যে এই ধরনের সংঘাত আমাদের রাজ্যে এই পর্যায়ে নজিরবিহীন? না, আমার একটা বক্তব্য, হাই মাইন্ডেড ম্যান মাস্ট কেয়ার মোর ফর দ্য ট্রুথ দ্যান হোয়াট পিপল থিঙ্ক। এরিস্টটল বলেছিলেন উচ্চতর মনের মানুষ না সত্যকার সম্পর্কে অত্যন্ত সতর্ক হতে হবে। সাধারণ মানুষ, মমতা ব্যানার্জি হাই মাইন্ডেড নন। না, আমি একটু কথাটা বলি ভাই। না, উচ্চতর মনের মানুষ সত্যকে সত্যি ভালো সম্পর্কে সতর্ক হতে হবে সাধারণ মানুষের চেয়ে। তাহলে রাজ্যপালকে কোনো বিষয় সম্পর্কে আজকে মুখ্যমন্ত্রীকে জানতে গেলে প্রকৃত সত্যটা জানার জন্য আজকে থ্রেটটা করবেন কেন? আগে তো জানতে হবে হোয়াট দ্য ফ্যাক্ট ইজ। ফ্যাক্টটা জানার পরে উনি রাজ্যপাল বলছেন কোনো থ্রেট হয়নি, না রাজ্যপাল বলছেন না, না রাজ্যপাল বলতে পারেন, কিন্তু আমার মুখ্যমন্ত্রী তোমাকে একটা কথা বলি, একটা জিনিসের দুটো বক্তব্য আছে, একটা হচ্ছে সেটা ইনভেস্টিগেট, একটা ইনভেস্টিগেট করা, সায়ন্তন প্রথম হচ্ছে ইনভেস্টিগেট বলতে পারে না না প্রথম কথা হচ্ছে ইনভেস্টিগেট দেখা, সেখানে মুখ্য সচিব আছে, ডিজি আছে, ইনভেস্টিগেট করা, পরামর্শ করা, থ্রেট করা, যে আদিদারের পশ্চিমবঙ্গ গেছে কিনা এটা জানার জন্য মুখ্যমন্ত্রী ফেলে দিতে পারি, যেটা শুনছি ফেলে দিতে পারি। প্রশ্ন হচ্ছে আগে হচ্ছে জেনিয়াল, প্রথম হচ্ছে জিনিসটা জানতে হবে, সেখানে মুখ্য সচিব আছে, ডিজি আছে, জানতে হবে, মুখ্যমন্ত্রীকে বলতে পারে, কিন্তু সেখানে থ্রেট করে উনি তো আসলে তো এর আগে বহুবার তো এই রাজ্যপাল সরাসরি ডেকে পাঠিয়েছে। ফেলে দিয়ে দেখুন না, না না একবার ফেলে দিয়ে দেখুন, দেখুন নিশ্চয়ই দেখি তার ক্ষমতাটা একটু দেখা। না না এটা আমরা ওপেন অবশ্যই বলে রাখলাম। সুব্রত বাবু এবং ঠিকই বলেছেন, মুখ্যমন্ত্রীর মতন পদে
যে কেউ এইভাবে হয় না। কাল যদি সিপিএম এর কেউ থাকে, অবশ্যই। তাকে যদি কোন রাজ্যপাল থাকে, ওভাবে অন রেকর্ড বলছি, নিশ্চয়ই ফেলানো আমরা যায়। তার প্রতিবাদ করি, 100 বার, 100 করব। এবং না, উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে ফেলে দিয়েছিল, তখন কোথায় যে কেউ ছিলেন? থাকুক, তখন কোথায় ছিলেন? যে কংগ্রেস কেউ সরকার। থাকুক, তখন কোথায় ছিলেন? আমরা নির্বাচিত মানুষ, আমরা এরকম একটা নমিনেটেড মানুষ এবং পলিটিক্যাল নমিনেশন, সবাই জানে এটা। নিশ্চয়ই। আর তাকে সে যদি আজকে এরকম একটা নির্বাচিত মানুষকে অসম্মান করে, তাহলে কোনো পার্টি নয় এটা, এটা কিন্তু এটা এই পোস্টের সম্পাদক 100 বার, 100 বার। এটা আজকে এর আগে তো বিজেপি সরকারগুলোকে ফেলা হয়েছে। বুদ্ধদেব তখন বাবু ছিলেন, কোথায় ছিলেন? আজকে তখন কি নাকে সবাই শস্য লাগিয়ে ঘুমোচ্ছিল? ছিলেন, ছিলেন। এটা তাই তো ঠিকই থাকবে। বলছেন। না। কিন্তু এই মেজাজটা সুব্রতদা মানুষ দেখতে চান, রাজ্যের মানুষ দিল্লির পার্লামেন্টেও যেন থাকে, যে আজকে যদি এটা মানে প্রিন্সিপালের প্রশ্ন হয়, নীতির প্রশ্নে, যে আজকে বিজেপির কথা শুনে যদি রাজ্যপাল না, চলে বলে ধরে রাষ্ট্রপতি নিয়েছি, নির্বাচন হয়ে গেছে। তাহলে CPM, কেন কংগ্রেস, তৃণমূল তাহলে একমুটে এসে কেন গেছে। সংসদে বিজেপির রাষ্ট্রপতি কমপ্লিমেন্টারি নির্বাচনে রোল প্লে একমুটে করতে এসে গেছে তৃণমূল CPM, কংগ্রেসকে? আমি কংগ্রেস, বলছি আমরা এই কখনোই মেজাজটাও করিনি। কিন্তু ওখানে থাকতে কখনোই হবে, করিনি। যে বিল আমরা পাশে কখনোই সাহায্য। করিনি। ওনারা কখনোই করিনি। আপনারা সাথ দিচ্ছেন তো রাষ্ট্রপতি নির্বাচনে, চিন্তা করছেন কেন? বরঞ্চ বিজেপিকে, না, না, এমনি তো আপনারা হারবেন, কিন্তু তাও রাষ্ট্রপতি নির্বাচনে একসঙ্গে আছে। একমাত্র তৃণমূল যে বিরোধী দল হিসেবে আছে। না, আমি সেই জন্য বলছি যে আপনারা এই যে এই আছেন তো, কনসিস্টেন্টলি সুব্রতদা ঠিক আছে, আছে। এই আপনারা বোঝাপড়াটাই একসঙ্গে আছেন। আমি কেন্দ্রীয় সুব্রতদার স্তরে, এই বিষয়ে কেন্দ্রীয় স্তরে এই বোঝাপড়াটা কিন্তু মানুষ যে কোনো বিষয়টা বোঝাপড়া নেই, যাবতীয় কথা হলো, আমি রাষ্ট্রপতি দ্রুত একবার আপনাদের দেখাবো যেটা বলছিলাম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, সাম্প্রতিক বিতর্ক দ্রুত। রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির সভাপতি কথা বলছেন, ব্লক সভাপতি। আজকে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলে বিজেপির লোকেরা গিয়ে ওনাকে একটা কাগজ দিয়ে আসলে উনি একদম যা ইচ্ছে তাই বলে বেড়ান। ওনার বোঝা উচিত হি ইজ এ নমিনেটেড পারসন, কনস্টিটিউশনাল ম্যান। রাজ্যপালের বিরুদ্ধে একেবারে সরাসরি বিজেপির সুরে কথা বলার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেশরীনাথ ত্রিপাঠীকে কার্যত সাংবিধানিক পদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। He is a nominated person, constitutional man. I respect him. He should maintain his respect also. হাল আমলে কোনো রাজ্যপালের বিরুদ্ধে দিল্লির শাসক দলের সুরে কথা বলার অভিযোগ যে এই প্রথম উঠল এমন অবশ্য নয়। উল্টে মোদী সরকারের জমানায় নিযুক্ত রাজ্যপালদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে একাধিকবার, যার সাম্প্রতিকতম দুটি নজির গোয়া এবং মণিপুর। 40 আসনের গোয়া বিধানসভায় বৃহত্তম দল ছিল কংগ্রেস। রাজ্যপাল মৃদুলা সিংহ সরকার করতে ডাকেন বিজেপিকে। তবে এর চেয়েও বড় বিতর্ক হয় রাজ্যপালের মন্তব্যে। তিনি বলেন, তখন আমার মনে হলো অরুণ জেটলির সঙ্গে কথা বলা উচিত। আমি 9:30 নাগাদ ফোন করে জেটলির সঙ্গে আলোচনা করি। আমি তাকে জানাই আমি সংখ্যা খতিয়ে দেখে সন্তুষ্ট। এও জানাই কংগ্রেসের কেউ এখনো আসেনি। জেটলি আমায় বলেন কোন দল পর্যাপ্ত সংখ্যা দেখাতে পারলে তার দাবি বিবেচনা করা উচিত, তারপরই বিষয়টি মিটে যায়। কিন্তু সাংবিধানিক বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, রাজ্যপাল কেন মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে কথা বলবেন? জেটলি তো আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নন। রাজ্যপাল বিজেপির একজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে কিভাবে ঠিক করেন কাকে সরকার করতে ডাকা উচিত আর কাকে নয়? এটা কি রাজ্যপালের সাংবিধানিক অধিকার লঙ্ঘন নয়? এদিকে গোয়ার মতো মণিপুরেও সবচেয়ে বেশি আসনে জয়ী হয় কংগ্রেস। 60 আসনের মণিপুর বিধানসভায় ম্যাজিক ফিগার 31, কংগ্রেস জয়ী হয় 28টি আসনে। অর্থাৎ কংগ্রেসের সরকার করতে প্রয়োজন ছিল মাত্র 3টি আসন। উল্টো দিকে বিজেপি সরকার করতে প্রয়োজন ছিল 10টি আসন। কিন্তু রাজ্যপাল নজমা হেপতুল্লাহ বিজেপিকে সরকার করতে ডাকেন, যদিও সংবিধান বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য বৃহত্তম দলকেই সবসময় সরকার করতে ডাকতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু সেই সঙ্গে অনেকে এমনটাও মনে করেন, দ্বিতীয় বৃহত্তম দলকে সরকার করতে ডাকা হলে অনেক সময় দল ভাঙা করার খেলাও শুরু হয়। এর আগে কংগ্রেসের হাতে থাকাকালীন উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে মোদী সরকারের রাষ্ট্রপতি শাসন জারি নিয়েও প্রশ্নের মুখে পড়ে বিজেপি আমলে নিযুক্ত রাজ্যপালদের ভূমিকা। দুক্ষেত্রেই আদালতকে হস্তক্ষেপ করতে হয়। অরুণাচল প্রদেশ নিয়ে রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে মন্তব্য করে, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সংখ্যাগরিষ্ঠ সরকার যখন কাজ করছে তার মধ্যে রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন না। রাজনীতিতে ঘোড়া কেনাবেচা থেকে তাকে দূরে থাকতে হবে। রাজনীতিতে জড়ানো রাজ্যপালের এখতিয়ারের মধ্যে পড়ে না। কোনো রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ হলে সে বিষয়ে রাজ্যপালের নির্লিপ্ত থাকা উচিত। কার্যত সেই সুরিয়ে দিন শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। উনি আমাকে ল অ্যান্ড অর্ডার দেখাচ্ছেন, উনি কেন একটা পক্ষ নেবেন, দুটো পক্ষ নিতে পারেন না? আপাতত এ নিয়ে রাজ্যপাল সংখ্যার তুঙ্গে এবিপি আনন্দ। সুব্রতবাবু, আমার একটা কথা আমি বলতে গিয়ে হঠাৎ হয়ে গেল। দ্বিতীয় বক্তব্য যিনি আমাদের সুব্রতবাবু বলেছেন, একটা কঠিন সময়, এখানে একটা সংঘাত, বুঝতে পারেন, সাম্প্রদায়িকতার সংঘাত। আরে জামাতকে কেন এলাও করছেন? না, এই হচ্ছে ব্যাপার। শোনো, তোমাকে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এই কেন ঢুকতে ভারতের দিয়েছেন? স্বাধীনতা শুধুমাত্র হিন্দুর রক্তে হয়নি, বিনয় বাদল জামাতের সঙ্গে রক্তে হয়নি, মুসলমানের কে যে? কাল্লুনিয়া, জামাত মৌলভী না। কাতলি, জামাত শত শত সন্ত্রাসবাদী, তাদেরকে কেন মুসলমানের এলাও রক্ত করছেন? হয়েছে। জিহাদিদের কেন হিন্দু ঢুকতে দিচ্ছেন? মুসলমান বৌদ্ধ
দিনের পর দিনে ঝামেলা যখন হয়েছে তোমরা কি চাও এই রাষ্ট্রে ফেসবুক মানুষকে কেন্দ্র করে 17 বছর ছেলে মেয়েকে তাড়িয়ে দেবো কিংবা জোর করে তাদেরকে বসে করে রাখো? কি করছিলেন? জামাত কি চাও? এই রাজ্যটা এই দেশ জেলে পুরুষ শুধুমাত্র এগুলোকে তোমরা যে আরবকে বলো হিন্দু মুসলমান বলবেন না। বিএসএফকে কেন নাম দিতে চান? বললাম তো তারা বলছে অলওয়ার সব জায়গায় কাণ্ড করছেন প্রত্যেকটা থেকে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ থানা পুরো হচ্ছে এরকম অভিযোগ আসছে। এরকম অভিযোগ আসছে। এসপি আমি অন ক্যামেরা বলছি আজকে আমি এসপি অন ক্যামেরা বলছি বলছেন ফায়দা নিচ্ছেন ইলেকট্রাল সারাদিন ঘুরে পড়ে যায় বিজেপি সে বলে যাচ্ছে আজকে প্রশাসনিক পার্টটা আমার একটু বলে দেওয়া উচিত। আমাদের কাছে সংবাদ মাধ্যমে যা খবর এসপি আহত। আরে চলো সে তো জানাতে হবে। আহত আপনাদের কাছে খবর কিন্তু সরকার জানাচ্ছে কোথায়? সে লোকটা কোথায়? আহত কোন হসপিটালে আছে? আমরা এটা কোন হসপিটালে আছে? আহত আছে কোন হসপিটালে আছে? প্রশ্নটা তা না, এটা কারুর বুঝতে কি বাকি আছে? আমি তো তর্ক করে বোঝাবো না, কেউ যদি না বুঝে। বিজেপি একটি সাম্প্রদায়িক দল, এটা যদি কোনো শিশুকেও বোঝাতে বলেন আমি বোঝাতে পারবো না। কিন্তু আমি জানি ওরা যতই কথা বলুক ওরা নিজেরাও সেইভাবেই প্রকাশিত হতে চায় এবং যে 70% এই পলিটিক্স ওনারা করতে চান। এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। সবাই জামাতকে আপনারা কেন হিন্দু মুসলমান কোথায় যাচ্ছে? সাম্প্রদায়িক দল হিন্দু মুসলমান কোথায় যাচ্ছে? অ্যাডভান্টেজ না হিন্দু মুসলমান কোথায় যাচ্ছে? জামাত করতে যত হিন্দু হিন্দু যে আমি হিন্দু আমার এবার ওই টেবিলে যেতেই হবে উদয়নদা এবং মইদুলের কাছে। তার আগে ছোট্ট একটা বিরতি, ছোট্ট বিরতির পর ফেরত আসে। এইটা হচ্ছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সংঘাতের এই পরিস্থিতিতে সংবিধান কি বলছে, আইন কি বলছে? নিঃসন্দেহে বহু মানুষের এই একটাই প্রশ্ন, কেউ কি তার এখতিয়ারের সীমা অতিক্রম করেছেন? সংবিধান বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন। গভর্নর হচ্ছে সাংবিধানিক পোস্ট, সংবিধান মেনে তাকে কাজ করতে হয়। আমিও চিফ মিনিস্টার, আমারও সাংবিধানিক পোস্ট। আমি গভর্নরের দয়াতে এখানে ক্ষমতায় আসিনি, আমি মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছি। আই এম ইলেক্টেড বাই দ্য পিপল। রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংঘাত তুঙ্গে, এক পক্ষের সাংবাদিক বৈঠক, অপর পক্ষের বিবৃতি। এই পরিস্থিতি সম্পর্কে কি বলছেন সংবিধান বিশেষজ্ঞরা? সংবিধানে এ বিষয়ে কিছু নির্দেশ থাকা তো সম্ভব নয়। কেমন করে কথা বলবেন? আমাদের সংবিধানে বলা আছে উইল অ্যাক্ট উইথ দি এড অ্যান্ড অ্যাডভাইস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স, এবং গভর্নর নিজের বিবেচনায় বা ডিসক্রিশনে কাজ করার যেটা খুব সীমিত। বলা আছে আর্টিকেল 167-এ যে গভর্নর ইনফরমেশন বা সংবাদ বা তথ্য তার কাউন্সিল অফ মিনিস্টার্স কাছে চাইতে পারেন। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীদের সংযোগ রক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল রাজ্যপাল পদ। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে ঘটনাক্রমে রাজ্যপালদের নিয়োগ রাজনৈতিক হয়ে দাঁড়িয়েছে। যে যখন কেন্দ্রে ক্ষমতায় তখন সে নিজের পছন্দের লোকেদের রাজ্যপাল পদে বসায়। মোদী সরকার ক্ষমতায় আসার পরও ইউপিএ আমলে নিযুক্ত একাধিক রাজ্যপালকে পদ থেকে সরিয়ে নতুন ব্যক্তিকে বসানো হয়েছে। আর এ আমলেই হোক কিংবা সে আমল, রাজ্যপালদের একাংশের বিরুদ্ধে বারবারই কেন্দ্রের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন 1966 থেকে 1977 11 বছরে 39 বার একের পর এক কংগ্রেস বিরোধী রাজ্যে সরকার ভেঙে দিয়ে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। 1977-এ জনতা পার্টি দিল্লির ক্ষমতায় এসেও 2 বছরের মধ্যে 11 বার বিভিন্ন রাজ্যে একই কাজ করে। যে সরকারের শরিক ছিল অধুনা বিজেপি। আর এ যাবৎকালে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব সামনে চলে এসেছে। কার এখতিয়ার কতটা তা নিয়ে বিতর্কও অব্যাহত। আমার মনে হয় যে রাজ্যপালের সংবিধানের সংরক্ষণ হতে গেলে তাকে যেটা হওয়া উচিত ছিল, বাঞ্ছনীয় ছিল, সেটা হচ্ছে যে দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে কিছু বক্তব্য দেয়া, বিবৃতি আমাদের কাছে প্রত্যাশিত ছিল। রাজ্যপাল যদি বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীর অংশ হয়ে যান, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অভিযোগ, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংঘাত ঘিরেই এখন রাজ্য রাজনীতি তোলপাড়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।
আমি এই গোটা বিষয়টা নিয়ে উদয়নদার কাছে যাব। উদয়নদা, রাজ্যপালের বক্তব্যটা এইখানে আরেকবার আমার পড়ে দেওয়া উচিত। কোট আনকোট বলছি, সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভাষা এবং ভঙ্গিতে রাজ্যপাল হতবাক, রাজভবনের অফিসিয়াল প্রেস রিলিজ। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কথোপকথন গোপনীয় বিষয়, তা প্রকাশ্যে না আসাই প্রত্যাশিত ছিল। কথোপকথনে এমন কিছু ছিল না যাতে মুখ্যমন্ত্রী অপমানিত বা অসম্মানিত বোধ করেন। তাকে হুমকি দেওয়া হচ্ছে এমন ভাবারও কিছু ছিল না সংলাপে। রাজ্যপাল শুধু মুখ্যমন্ত্রীকে বলেছেন যে কোনো প্রকারে যেন আইন শৃঙ্খলা ও শান্তি বজায় থাকে। যিনি সাংবিধানিক পদে আসীন তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন রাজ্যপাল। রাজ্যপাল সামগ্রিকভাবে গোটা রাজ্যের অভিভাবক, কোনো একটি দল বা সমাজের বিশেষ অংশের নন। রাজ্যের কোথাও কোনো গুরুতর ঘটনা ঘটলে তা মুখ্যমন্ত্রীর নজরে আনা রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্যপাল নীরব দর্শক হয়ে থাকতে পারেন না। না, দেখুন, রাজ্যপালের অফিস থেকে যে স্টেটমেন্ট বেরিয়েছে সেটা আপনারা পড়ে শোনালেন ঠিকই, কিন্তু সংবিধানে কিন্তু কোথাও এটাও বলে দেওয়া নেই যে রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর যে কথা হবে সে বিষয়ে কেউ কখনো বাইরে কিছু বলবে না। রাজ্যপালও বলতে পারেন, মুখ্যমন্ত্রীও বলতে পারেন, সরব ভূমিকা পালন করতে পারেন। এবং গণতন্ত্রে এটা অত্যন্ত একটা কাম্য বিষয় যে তারা যদি সেরকম গোপনীয় কিরকম ব্যাপার থাকে, মুখ্যমন্ত্রী তো বিষয়গুলো বলে দেননি। সুপ্রিম কোর্টের রায় না, মুখ্যমন্ত্রী তো যা কি কথা হয়েছে সেগুলো তো বলেননি। উনি জাস্ট বলেছেন যে আমাকে এই বলা হয়েছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে আমার মনে হচ্ছে একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, যেটা আপনারা মাননীয় বিচারপতির যে বাইট দেখালেন সেখানে উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে রাজ্যপালের ক্ষমতাটা কি সেইটা কিন্তু আমাদের বুঝতে হবে, আর মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি। আমাদের কনস্টিটিউশন কিন্তু 163 নম্বর ধারায় রাজ্যপালকে বলে দেওয়া আছে তিনি হচ্ছেন কনস্টিটিউশনাল হেড অফ দ্য এক্সিকিউটিভ পাওয়ার। যখন তিনি এক্সারসাইজ করছেন তিনি কনস্টিটিউশনাল হেড, কিন্তু তিনি কিভাবে এক্সারসাইজ করবেন? তিনি এক্সারসাইজ করবেন তার কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাডভাইস অনুযায়ী। অর্থাৎ রাজ্যপাল সুও মোটো তিনি নিজে থেকে কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না। অর্থাৎ তিনি কাউন্সিল অফ মিনিস্টার্সের দ্বারা অ্যাডভাইসড হবেন এবং তাদের দ্বারাই তিনি কাজ করবেন, তারাই বলে দেবে কিভাবে তিনি কাজ করবেন। আর ডিসক্রিশন পাওয়ার অফ ডিসক্রিশন, সেটা কিছু ডিসক্রিশনারি পাওয়ার তার দেয়া আছে। সেটা পশ্চিমবঙ্গের রাজ্যপালের কিন্তু সেরকম কোনো ডিসক্রিশনারি পাওয়ার নেই। সেটা আছে কোথায়? নর্থ ইস্টার্ন স্টেটসগুলোর ক্ষেত্রে রয়েছে এবং কিছু ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে রয়েছে, সেখানে রাজ্যপালকে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপয়েন্ট করা হয় তার কিছু ডিসক্রিশনারি পাওয়ার আছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের কোনো ডিসক্রিশনারি পাওয়ার নেই। একমাত্র তিনি যদি আইন শৃঙ্খলা ভেঙে গেছে এরকম কোনো বিষয় দেখতে পান, তিনি কেন্দ্রীয় সরকারকে, প্রেসিডেন্টকে তিনি রিপোর্ট করতে পারেন, সেক্ষেত্রে আর্টিকেল 356 এর কথা আসতে পারে। এর বাইরে কিন্তু কনস্টিটিউশনালি কিন্তু তাকে পুরোপুরি কাজ করতে হবে মুখ্যমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাডভাইস অনুযায়ী। অর্থাৎ বিধানসভায় উনি যে বক্তৃতাটা পড়েন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স লিখে দেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তার কিন্তু কাজ বেঁধে দেওয়া রয়েছে, এটাই কনস্টিটিউশনাল জায়গা। সেখানে আজকে যেটা হলো খুব হতবাক করে দেওয়ার মতো ঘটনা, সেটা হচ্ছে বাদুড়িয়া বা বসিরহাটে কি হয়েছে আমরা কিন্তু জানি না, এবং সেগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, কারণ খুব তথ্য আমাদের কাছে নেই। রাজ্য সরকারের কিন্তু রিয়েল এক্সিকিউটিভ হেড হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং কনস্টিটিউশনাল নমিনাল হেড হচ্ছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে ওয়াকিবহাল করছেন, অর্থাৎ রিয়েল এক্সিকিউটিভ হেডকে ওয়াকিবহাল করছেন কে না? রাজ্যপাল, যিনি হচ্ছেন নমিনাল হেড অফ দ্য এক্সিকিউটিভ। এটা কিন্তু কনস্টিটিউশনালি ভ্যালিড নয়। মুখ্যমন্ত্রী যদি কিছু বলার থাকে তিনি রাজ্যপালকে জানাতে পারেন, বা রাজ্যপালের যদি কিছু জানার থাকে তিনি মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠাতে পারেন, তলব করতে পারেন, জানতে পারেন না। কিন্তু উনি ওইটাই বলেছেন। উনি কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার্সের কাউকে ফোনে বলতে পারেন যে আমি এটা জানতে চাই, আমি জানতে চাই, আমি অ্যাডভাইস করতে পারি না, আমি পরামর্শ দিতে পারি না, বা স্টেটের কি পলিসি হবে, রাজ্য সরকারের কি পলিসি হবে সেটা রাজ্যপাল ডিটারমাইন করতে পারেন না। যেমন প্রেসিডেন্ট ডিটারমাইন করতে পারেন না দেশের কি নীতি হবে, দেশের অর্থনীতি কি হবে, প্রেসিডেন্ট কি ঠিক করতে পারেন না, কারণ তিনি হচ্ছেন টাইটুলার হেড। রাজ্যপালের আপনার সাথে আমি লোভ সামলাতে পারছি না, সাপোর্টিং ইউর স্টেটমেন্ট। সেটা হলো রাজ্যপালকে যদি এর পরে বিধানসভা যেদিন বসবে সেদিন ওপেনিং একটা স্পিচ দিতে হয়, সেই স্পিচে যদি আমরা লিখে দিই ওই দিন যা ঘটনা ঘটেছিল সেই ঘটনা যে শক্তিশালী হাত দিয়ে
সেটা অত্যন্ত মমতা প্রশংসনীয়। ব্যানার্জি সেটাকে মোকাবিলা করেছিলেন, তিনি তো- তা অভিনন্দনযোগ্য। উনি বলবেন সেটা হ্যাঁ, যেটা বলা এইখানে বসিরহাটে যে ঘটনাটা ঘটেছে, বসিরহাটে যে ঘটনাটা ঘটেছে, শান্তনু, এক সেকেন্ড, সেটা থেকে নজর এই জামাতের দৃষ্টিটা করেছে আলোচনাটা শেষ করুন। আমি শেষ করে বসিরহাটে যে ঘটনা, আর আপনারা জামাতের সেই রাজনীতি আপনারা করছেন। সাম্প্রদায়িকতা আপনারা জামাতের সঙ্গে কাজ করছেন, করে করে তৃণমূলকে পরিপুষ্ট করছেন। জামাত কে জামাত এইটাই গোলমাল তো করছে তো। এইটুকুনি আজকে জানি। ওখানে কি এইটুকু- সাধারণ মানুষ গোলমাল না, করছে? সব মানুষ জামাত আক্রমণ করছে, আপনারা। সাধারণ মানুষ করছে। সব জামাত আপনারা। কোনো বিজেপি আপনারা কেউ জামাত করছে না। ওখানে তৃণমূলের নেতারা করছে। আপনাদের সব তৃণমূলের সঙ্গে জামাত আপনাদের মিলেমিশে মধ্যে করছে। আজকে সব সেইটা জামাত আপনাদের- নজর ঘোরানোর জন্য বসিরহাটে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। এবং এই ধরনের ঘটনায় আপনি যে বলছেন প্যারামিলিটারি ফোর্স নামিয়ে দিন, আপনি আর একটা জায়গায় হলে সেখানে কি না হবেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে খালি এই হবে? এখানে যেটা দরকার সেটা আপনি একটু চুপ করুন, বলেছেন তো যেটা দরকার যেটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক সমস্যার সমাধান করার দরকার। কিন্তু সেই কাজটা কে করবে? সেই কাজটা করবে রাজ্য সরকার, রাজ্যের অপোজিশন পার্টিগুলো সেই রাজনৈতিক সমাধানটা করবে। এখানে রাজ্যপালের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল একমাত্র তিনি জানতে পারেন কি হচ্ছে, তিনি কেন্দ্রীয় সরকারকে ইনফর্ম করতে পারেন এবং রাজ্যে তার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করার ক্ষেত্রে তিনি কাউন্সিল অফ মিনিস্টার্সের দ্বারা পরিচালিত হবেন। একাধিকবার আমি দেখেছি করবেন পার্থ চট্টোপাধ্যায় রাজভবনে গিয়ে ব্রিফ করে দিয়ে এসেছেন একাধিকবার এর আগে। একাধিকবার, সেটাই নিয়ম যে রাজ্যপাল চলবেন কাউন্সিল অফ মিনিস্টার্স এর দ্বারা। তিনি কাউন্সিল অফ মিনিস্টার্স কে ডিকটেট করতে পারবেন না, কোনো কনস্টিটিউশনাল প্রভিশন সেখানে নেই আমাদের দেশে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওই পরিস্থিতি সিচুয়েশনটাকে ফেস করতে ফেল করেছে, হতে পারে সেটা। কিন্তু সেইটার অপোজিশন পার্টিগুলো কি করছে? অপোজিশন বিজেপি অপোজিশন পার্টি হিসেবে কেন বলছে না সেটা? বা বাম দলগুলো যারা কংগ্রেস আছে তারা কেন বলছে না সেইগুলো? এটা তো রাজনৈতিক সমাধানের জায়গা এবং সেই রাজনৈতিক সমাধানটা আমাদেরই করতে হবে, রাজনৈতিক দলগুলোকে করতে হবে। এখানে রাজ্যপালের ভূমিকা গৌণ, কোনো ভূমিকা নেই বলেই আমি মনে করি। রাজনৈতিক দলের কথা হলো, আজকের এই ঘটনার প্রেক্ষিতে বিরোধী দল তাদের কি প্রতিক্রিয়া দেখব। মাননীয় রাজ্যপালের কাছে আমি বলেছি যে আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না, আমরা কেউ চাকর বাকর নই। আই এম সরি, আমি এখানে একটা সরকার চালাই, মানুষ আমাকে পাঠিয়েছে বলে আমি কারোর দয়া আসেনি। একদিকে রাজ্যের সাংবিধানিক প্রধান, অন্যদিকে প্রশাসনিক প্রধান। রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় মুখ্যমন্ত্রী। আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম একসময় যে আমি ছেড়ে দেবো, এত অপমান আমি জীবনে হইনি। গভর্নর আমাকে থ্রেট করতে পারে না, উনি আমাকে থ্রেট করেছেন আজকে, নিশ্চয়ই আমার ফোনে ফোন করে আমাকে থ্রেট করেছেন। নবান্নে বসে রাজ্যপালের বিরুদ্ধে এরকমই একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এখন রাজ্য রাজনীতিতে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। রাজ্যপালের সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা মুখ্যমন্ত্রী এভাবে প্রকাশ্যে বলতে পারেন কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম কংগ্রেস। তাদের দুজনের মধ্যে কি কথা হলো, কেন হলো, কিভাবে হলো, কোন পরিপ্রেক্ষিতে হলো আমরা কেউ জানি না। কিন্তু সেটাকে কেউ মন্ত্রগুপ্তির শপথ নেওয়া মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ্যে নিয়ে আসা রাজ্যপালের বিরুদ্ধে এটা কিন্তু ঠিক কাজ না। একজন মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, রাজ্যের দায়িত্বে আরেকজন কনস্টিটিউশনাল হেড, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে আমরা কেউ জানি না। এই জিনিসটা ফুটপাতে নামিয়ে আসছেন, এটা বাঞ্ছনীয় নয়। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র টুইট করেছেন, আমরা সর্বদলীয় বৈঠক এবং সেনা নিয়োগের দাবি জানাচ্ছি। ফোনে কথা নিয়ে বিতর্ক কাম্য নয়। শান্তি এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, মেরুকরণের রাজনীতিকে হারাতে হবে। মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির সুরে কথা বলার অভিযোগ তুলেছেন, তখন বিজেপিও পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছে। উনি বলছেন আমি মানুষের ভোটে জিতে এসেছি, তার মানে কি যা করার অধিকার আছে নাকি? একজন সাংবিধানিক পদের অধিকারী রাজ্যপাল আছেন, তার কাছে তো মানুষ দুঃখ জানাতে যেতেই পারে। আর উনি যদি এই কথাটাই জিজ্ঞেস করেন তাতে এত অপমানিত হওয়ার কি আছে? राज्यपाल मुख्यमंत्री को फोन करके इसके बारे में इसका जायजा ले सकते हैं, रिपोर्ट मांग सकते हैं। अगर वो राज्यपाल जी जो कह रहे हैं, अगर तर्क के लिए हम ये मान भी ले कि वो ममता दीदी को पसंद नहीं आई, तो क्या इस तरीके का अपने ऑफिशियल
प्रेस कॉन्फ्रेंस बुला के इस तरीके का बयानबाजी कर सकते कि वो सिलेक्टेड है, हम इलेक्टेड है। চাপানুতরের মাঝে রাজভবনের তরফেও বিবৃতি জারি করে বলা হয়েছে, রাজ্যপাল শুধু মুখ্যমন্ত্রীকে বলেছেন যে কোনো প্রকারে যেন আইন শৃঙ্খলা ও শান্তি বজায় থাকে। রাজ্যের কোথাও কোনো গুরুতর ঘটনা ঘটলে তা মুখ্যমন্ত্রীর নজরে আনা রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্যপাল নির্বাক দর্শক হয়ে থাকতে পারেন না। আশাবুল হোসেন, সুমন ঘরাই ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মইদুল, এর আগে একাধিক ইস্যুতে মাননীয় রাজ্যপালের সঙ্গে তৃণমূল সরকারের যে ভিন্ন মত সেটা সামনে এসেছে, কিন্তু এই পর্যায়ে এই চড়া সুরে কখনো আসেনি সংঘাত। হ্যাঁ, আমি তিনটে জিনিস এখানে বলবো। সিরিয়াস ডিসকাশন, এটা ঝগড়াঝাটি করার ব্যাপার নয়, ঠান্ডা মাথায় বোঝার ব্যাপার। প্রথমত, রাজ্যপালের যে ক্ষমতা আছে সেটা উদয়নদা আগে বলেছেন, জাস্টিস চিত্ততোষ মুখোপাধ্যায় বলেছেন, একটা মাত্র ডিসক্রিশনারি পাওয়ার রাজ্যপালের আছে, সেটা হলো যে যখন কোনো সরকার মানে হতে পারে না, অর্থাৎ মেজরিটি কোনো দল পায়নি, কোন দলকে আগে ডাকবে, এইটা একমাত্র ডিসক্রিশনারি পাওয়ার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে, যেটা আমরা আপনি আগেও দেখেছিলেন গোয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এই রাজ্যপালের কিন্তু একটু ইতিহাসটাও একটু আমাদের একটু জানা উচিত, কারণ এইটাকে না বললে, এই প্রেক্ষাপটটা না বললে অবজেক্টিভলি 2015 সালে যখন সাহিত্য এবং কবিরা 2015 সালে, তখন হচ্ছে অনেক সাহিত্যিক এবং কবিরা তাদের পুরস্কারগুলো হচ্ছে তারা ফিরিয়ে দিচ্ছে। তখন এই রাজ্যপাল কিন্তু বলেন সেই সময়, এবং কোট আনকোট বলেন, যে এই যারা সাহিত্যিক এবং কবিরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছে, এদের মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে। ঠিকই তো বলেছেন। না না, আমি একদম ঠিক বলেছেন। না না, এটা হতেই পারে। আরে ঠিক কথাই বলছেন, আপনাকে আমি সেটা আপনি, আরে অবভিয়াসলি তাহলে আপনার দলে একটা সময় রাজ্যপাল ছিলেন, আপনি সমর্থনই করবেন, আপনি সমর্থনই করবেন, ঠিক আছে, সেটাও থাকবে। এবার আজকে যে রাজ্যপালের যে অফিসিয়াল যে বিবৃতি, সেটা তো একটা মোটামুটি ভেরি গুড বিবৃতি একটা দিচ্ছেন, কিন্তু আপনারা যে এটা কোট করলেন, যে বিশ্বস্ত সূত্র ধরে আপনারা যেটা কোট করলেন, যেখানে রাজ্যপাল বলছে যে একতরফা প্রশাসন চলছে না, দিস ইজ ভেরি প্রবলেমেটিক। কারণ এই কথাটা যে উনি যদি বলে থাকেন এগেন আপনারা বিশ্বস্ত সূত্র ধরে কোট করেছেন। বিশ্বস্ত না, আমরা দুটো সূত্র ব্যবহার করেছি, একটা হচ্ছে বিজেপি সূত্র, একটা তৃণমূল সূত্র, হোয়াটএভার। যদি এটা বলে থাকেন যে প্রশাসন একতরফা ভাবে কাজ করছে, তাহলে প্রথমত এর অবজেক্টিভিটিটা কি? একতরফাভাবে যে কাজ করছে, এর এমপিরিক্যাল অবজেক্টিভ বেসিসটা কি? আপনার তো রাজ্যপালের কাছে কোনো হোম সেক্রেটারি কিংবা স্বরাষ্ট্র সচিব তো কোনো রিপোর্ট দেয়নি, কাউন্সিল অফ মিনিস্টার্স তো কোনো রিপোর্ট দেয়নি। আইবি ব্রিফিং থাকতেই পারে, আইবি ব্রিফিং থাকতেই পারে, আইবি ব্রিফিং হোক, আরে দাঁড়ান না, আইবি ব্রিফিং এ হোক, সেটা তো যারা কমপ্লেইন করেছে তাদের, আইবি ব্রিফিংটা তো আর কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে আলাদা কিছু নয়। আইবি ব্রিফিংটা আপনার তো স্বরাষ্ট্র সচিব তো জানবে না, আপনি সেন্ট্রাল সেন্ট্রাল আইবি ব্রিফিং কেন্দ্র সরকার থাকতে পারে, মন্ত্রী সভা হাত দিয়ে করছে, তাদের যারা কমপ্লেইন করছে, লেট মি ফিনিশ, সেটা আমরা তো লিখে দেব, সেন্ট্রাল আইবি ব্রিফিং ও থাকতে পারে, লেট মি ফিনিশ। এবার অ্যাপার্ট ফ্রম দ্য রাজ্যপাল, এখানে আরো দুটো জিনিস আমাদের সামনে আসছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্মীয় সাম্প্রদায়িক যে বিদ্বেষ এবং ধর্মীয় সাম্প্রদায়িক যে ঘটনাগুলো কিন্তু অত্যন্ত বেড়ে চলেছে, এবং এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং এক্ষেত্রে মুসলিম মৌলবাদী যে দলগুলো, বিশেষ করে যে জামাত হোক কিংবা আরো এসডিপিআই হোক, ডব্লিউপিআই, অনেক ধরনের দল আছে, তাদেরকে মুসলিম সংখ্যালঘুরা ভোট দেয় না, পশ্চিমবঙ্গে তারা ভোট দেয় না, সারা ভারতবর্ষ ভোট দেয়, এটা কিন্তু বুঝতে হবে। এবার উল্টো দিকে এই যে বাকি যে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে, এই হচ্ছে মৌলবাদী মুদ্রার হচ্ছে এপিড এবং ওপিড। প্রথমত এই দুটো যে সমস্ত সাম্প্রদায়িক যে দল, এবং তারা হচ্ছে এই ঘৃণা সর্বস্ব বাণী এবং তার সঙ্গে যে ধরনের একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, এদের বিরুদ্ধে কড়া হাতে প্রশাসনকে নিতে হবে। থার্ডলি, ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যে হেট স্পিচ তৈরি হয়, দেখুন ভারতবর্ষের কনস্টিটিউশনে হেট স্পিচ আর ফ্রি স্পিচ দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। আপনি ফ্রি স্পিচের নামে হেট স্পিচ করতে পারেন না, এবং হেট স্পিচের ক্ষেত্রে ক্রিমিনাল প্রসিডিওর কোডে 95 নম্বর যে সেকশন, সেটা কিন্তু যে কোনো ধরনের পাবলিকেশন যদি হেট স্পিচ হয়, সেটা কিন্তু বাজেয়াপ্ত করা যেতে পারে। অর্থাৎ ফেসবুকে যদি কেউ যদি লেখে, তাহলে সেটা ব্লক করে দিতে পারে, ব্লক করতে পারে। এবং তার সঙ্গে আইপিসির 124A ধারা, 153A ধারা, 153B ধারা, 292, 293, 295A, এই সব কত আইপিসি কিন্তু সেকশন আছে হেড স্পিচ করার ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু সে মুসলিম সংখ্যালঘুর মৌলবাদী হোক, হিন্দু মৌলবাদী হোক,
প্রশাসন কিন্তু কড়া হাতে এটা যদি না সামলায় তাহলে কিন্তু এখানে কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ এই রাজ্য কিন্তু এই আগুন নিয়ে কিন্তু খেলা চলছে। এই হেড স্পিচটাকে কিন্তু কাউন্টার করতে হবে, সেটা সামাজিক স্তরে করতে হবে, প্রশাসনিক স্তরে করতে হবে, কারণ এটা কিন্তু হচ্ছে, এটা যে হেড স্পিচ করে একটা ধরনের প্রভোকেশন করছে, আপনি তো প্রভোক করে এই ধরনের একটা সাম্প্রদায়িক এরকম হিংসা বিদ্বেষ ছড়াতে পারেন না। এবং জিনিসটা আমার প্রশ্ন, সবকিছু বললেন, যারা এই 1.5 দিন ধরে এত গোলমাল করেছে, থানা পুড়িয়ে দেওয়ার চেষ্টা, আমরা তো জানি না সেই জিনিসটা অদ্ভুত ব্যাপার হয়ে যদি প্রশাসন ব্যবস্থা তারা অদ্ভুত প্রশাসন ব্যবস্থা নিবে না। বিএসএফ সিআরপিএফ দাঁড়িয়ে রয়েছে, বিএসএফ সিআরপিএফ দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে কেন সুব্রত বাবুরা ব্যবহার করছেন না? বিএসএফ সিআরপিএফ কে কেন সুব্রত বাবুরা ব্যবহার করছেন না? তোমরা কেন? কারণ এটা হোক, রাজ্য সরকার চায় এই ঘটনা, রাজ্য সরকার না, তোমরা হামলার বিষয় নিয়ে আমরা হ্যান্ডেল করছি। দ্রুত একবার দেখব ঠিক কি হয়েছে। আবার বলছি, শান্তি বজায় থাকুক, অক্ষত থাকুক শান্তি। আমাদের এই রাজ্যের সাম্প্রদায়িক যে সম্প্রীতির বাতাবরণ, সেটা কেউ কোনো মূল্যে যেন নষ্ট না করতে পারেন। দেখুন কি হয়েছে। ডোন্ট বিহেভ লাইক দিস। সাংবিধানিক প্রধানের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানের সরাসরি সংঘাত, যা ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। চরমে তৃণমূল বিজেপি চাপানুতোর। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে একাদশ শ্রেণীর এক ছাত্র। পোস্টে তাদের ভাবাবেগে আঘাত লেগেছে, এই অভিযোগ তুলে রবিবার ওই ছাত্রের বাড়ির সামনে জমায়েত হয় একটি গোষ্ঠী। পুলিশ পদক্ষেপের আশ্বাস দিলে তারা সরে যায়। 3রা জুলাই ভোরে ওই স্কুল ছাত্রকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু ওই দিনই বাদুড়িয়ার মোড়ে মোড়ে অবরোধ শুরু করে অপর গোষ্ঠীর লোকজন। দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু বিকেলের দিকে বেশ কিছু জায়গায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অশান্তি ছড়ায় বসিরহাট ও দেগঙ্গার একাংশে। মঙ্গলবার সকাল থেকে অনন্তপুর, মালতীপুর সহ একাধিক স্টেশনে অবরোধ শুরু করে একটি গোষ্ঠী। এদিনই সশস্ত্র মিছিলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট শহর। সূত্রের খবর, পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়। অপর গোষ্ঠীর কয়েকজনকে মারধরেরও অভিযোগ উঠেছে। এরপর পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। কয়েকটি জায়গায় গুলি বোমা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। অশান্তির জেরে দীর্ঘক্ষণ থানা থেকে বেরোতে পারেনি বাদুড়িয়ার পুলিশ কর্মীরা। ঘটনা সামলাতে গিয়ে উত্তর 24 পরগনার পুলিশ সুপার আহত হন। এই পরিস্থিতিতে মধ্যমগ্রামের ক্যাম্প থেকে বাদুড়িয়ায় পৌঁছেছে বিএসএফ। নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিশের একটি টিমও বাদুড়িয়ায় গিয়েছে। হাওড়ার পুলিশ কমিশনারের নেতৃত্বেও একটি দল বাদুড়িয়ায় পৌঁছেছে। সমীরণ পাল, আব্দুল ওয়াহাব ও ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যের রাজ্যপাল ফোন করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে, কখন ফোন করেন রাজ্যের মাননীয় রাজ্যপাল? দেখো সুবন, যেটা রাজভবন সূত্রে জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যের সময় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজনাথ সিংহকে ফোন করেন এবং ফোন করে তিনি জানান, যেটা রাজভবন সূত্রে জানা যাচ্ছে, যে যদি রাজ্য সরকার চায় তাহলে কেন্দ্রীয় বাহিনী যাতে পাঠানোর ব্যাপারে কেন্দ্র সচেষ্ট হয়, সে ব্যাপারে আর্জিও জানান রাজ্যপাল। এবং রাজভবন সূত্রে এটাও বলা হচ্ছে যে সকালে যে কথোপকথন হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের, সেই তো কথোপকথনেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে এই বাদুড়িয়ার ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী যদি প্রয়োজন হয় তাহলে রাজ্যপাল কথা বলুন কেন্দ্রের সঙ্গে। রাজভবন সূত্রে বলা হচ্ছে সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের সকালের সূত্রেই বিকেলের পর সন্ধ্যেবেলায় রাজনাথ সিংকে ফোন করেন রাজ্যপাল এবং রাজ্যপাল ফোন করে জানান যে প্রয়োজনে যদি কেন্দ্রীয় রাজ্য সরকার চায় এবং কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় যেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় কেন্দ্র। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমাদের সঙ্গে মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী আছেন। হ্যাঁ, আমি একটা কথা বলে নি, এটা খানিকটা অর্ধসত্য। সেটা হলো গিয়ে একটা জিনিস প্রমাণ হলো যে রাজভবনের সাথে রাজ্যপালের সাথে দিল্লির কথাবার্তা হয়েছে এবং তারই বুঝতে পারছি দাবিটা যে মাননীয় মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় বাহিনী, আমি বলে রাখি আপনি ছিলেন, সেটা কোন পরিপ্রেক্ষিতে হয়েছে। উনি যখন এই মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকেই এই ঘটনার জন্য দায়ী করবার চেষ্টা করছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যখন অপমানিত করছিলেন এবং হুমকি দিচ্ছিলেন, আমি কোট আনকোট চিফ মিনিস্টার বলছি, একটা চিফ মিনিস্টারকে একটু ভেবে বলুন, একটা নির্বাচিত চিফ মিনিস্টার, মমতা ব্যানার্জি ছেড়ে দিন, একটা নির্বাচিত চিফ মিনিস্টার, তাকে হুমকি এবং অপমানিত যদি রাজভবন থেকে করা হয়, তারপরে তখন উনি বলেন যে আমাকে তো পাহাড়ে সেন্ট্রাল গভর্নমেন্ট সেনাবাহিনী দেয়নি, ওখানে দরকার বাঁচার জন্য, এবং তখনও এখনো বাকিটুকুনি তুলে নিয়েছে। শুধু এলাকা থেকে তুলে নেবার কথা হুমকি দিচ্ছে।
তখন উনি বললেন আপনি যদি মনে করেন যে আমি কথা বলতে ওখানে মিলিটারি দরকার তাহলে আপনি কথা বলুন, আমার কথা তো ওরা নাক করাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন এটা রাজ্যপালকে, মুখ্যমন্ত্রী বলার পরে তখন উনি হয়তো বলতে পারেন। আচ্ছা, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং সেটা আমি একটা কথা বলি যে রাজ্যপাল যে কথাগুলো বলেছেন, এবং যদি যে কোনো দেশের যে কোনো নাগরিক সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আজকে একটা কথা ভাবুন, এই ধরনের ঘটনা রাজ্যে রাজ্যে অনেক জায়গায় ঘটে। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীর আমলে যখন মুখ্যমন্ত্রী ছিলেন একটু বেশি ঘটনা কি ঘটেনি? উত্তরপ্রদেশে কি হচ্ছে না? প্রায় এভরিডে ফেনোমেনা। আমি বলছি প্রবলেম হলো কি দুঃখভাবে সন্ধ্যের আগেই ওটা থেমে গেছে। চেষ্টা করুক যদি আরেকটু কিছু সচেতন। আমরা জানি আরো কয়েকটা জায়গায় করেছে, আমরা জানি এই সমস্ত মিক্সড কাস্ট যেখানে যেখানে আছে এরা সেখানে সেখানে তলে তলে অনেক কিছু করছে। বলতে পারবে রাজ্যপাল একটা পশ্চিমবঙ্গ চলছে এই ভাষা জানানো হচ্ছে। আমি কালকে যে কোনো পার্টির মুখ্যমন্ত্রী হতে পারে, অনন্তকাল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি থাকবেন না, 10 বছর 15 বছর 20 বছর আমৃত্যু তাও কেউ আসবে তো। যদি কেউ আসে সে কি এই থ্রেট একটা নমিনেটেড লোকের দ্বারা পাবে? দেখে আমাদের বক্তৃতা লিখে দিলে সেই বক্তৃতা পড়তে হয়, তিনি জানেন না তার কি ক্ষমতা। পরিস্থিতিটা সুব্রতদা এই যে যদি বলেন একটা জিনিস 3 তালাকে যদি নীরব থাকি তাহলেও হচ্ছে, আবার গোমূত্রে অক্সিজেন পাচ্ছে যখন তখন হচ্ছে, এই যে রামনবমীতে নীরব থাকলেও এটা হচ্ছে, যে এই দুটো কারণের জন্যই হচ্ছে। গভর্নমেন্টকে যদি বিজেপি হবে, সরকার নীরব যদি থাকে, সরকারকে অনেক প্রোঅ্যাক্টিভ হতে হবে। সরকার 3 তালাকে আমরা নীরব রামনবমীতেও নীরব যদি হয় ঘটনা চলছে, কিন্তু ওরা চাচ্ছে অসাংবিধানিক এবং কুরুচি সম্পর্ক। না না, প্রেস কনফারেন্স এটা মুখ্যমন্ত্রী করেছেন, সেটা নিন্দা হওয়া উচিত। ভারতবর্ষের ইতিহাসে কখনো এরকম হয়নি। রাজ্যপালের স্টেটমেন্ট যা এসেছে এমন কিছু শব্দ রাজ্যপাল আছে, রাজ্যপালের এই বক্তব্যের মধ্যেই উঠে আছে। লাস্ট লাইনটা পড়ে দেখো, লাস্ট লাইনটা পড়ে তুমি যদি বুঝে দেখো কিছু, আর যদি অন্ধ না হয়ে দেখো তাহলে দেখো লাস্ট লাইনে ইঙ্গিত আছে, হুমকির, যে রাজ্যপালের ক্ষমতা আছে। উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন না বড় পণ্ডিত যে রাজ্যপালের কি ক্ষমতা। The honorable governor cannot remain a mute spectator of the affairs in the state. উনি শুধু দর্শকই হতে পারেন, আর উনি যা তথ্য পাবেন সেই তথ্যগুলো দিল্লির কাছে পাঠাবেন। পরিস্থিতি চলছে, সুযোগ নেই, রাজ্যের সরকার না রাজ্যপাল নীরব দর্শক সকলকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত সেন্সিটিভ। দেখি সেই ক্ষমতা প্রয়োগ করে দেখি, ক্ষমতা চ্যালেঞ্জ করছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ করছেন আপনারা, কারণ উনি জেলা ভাষায় বলেছেন যে আমি স্পেক্টেটর হব না। তো কি করতে পারেন সেটা একটু করে দেখান। একটাই করতে পারেন, টু ডিসলভ, লেট হিম ডু ইট। বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে কংগ্রেস আমলে তো ইন্দিরা গান্ধী বারবার রাজ্য সরকারগুলোকে ফেলে দিয়েছেন, বিজেপি কিন্তু সেটাকে অপোজ করেছিল। বিজেপি বারবার অপোজ করেছে, এবং এসআর বোম্মাই মামলায় সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে যেখানে পার্টির মেজরিটি রয়েছে সেই সরকার ফেলা যাবে না। এবার সেখানে বিজেপি অ্যাপয়েন্টেড একজন রাজ্যপাল যদি এই ধরনের কথা বলে থাকেন, মেজরিটির সময় ল এন্ড অর্ডার কোন না না, ল এন্ড অর্ডার করে ল এন্ড অর্ডার যদি হয় তাহলে আপনি ইলেকশন আপনি নতুন করে আপনি কোথায় ছিলেন? নতুন করে ইলেকশন করতে পারবেন। চারটি সরকারকে 93 সালে ফেলে দিয়েছিল। আমি তো বলছি তো উত্তরাখণ্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকে কথা বললেন, ধন্যবাদ সেই জন্য আমি দেখাবো। রাজ্যের মাননীয় রাজ্যপাল যার নিয়ে এত কথা হচ্ছে, অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, 5 বারের বিধায়ক, স্পিকার ছিলেন। কে তিনি, কে কেশরীনাথ ত্রিপাঠী, আরেকবার মনে করিয়ে দেব।
পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে মঙ্গলবার তীব্র ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির সভাপতি কথা বলছেন, ব্লক সভাপতি। এম কে নারায়ণনের পর 2014 সালের জুলাইয়ে মোদী সরকার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে কেশরীনাথ ত্রিপাঠীকে বসান। তিনি উত্তরপ্রদেশের বিজেপির শীর্ষ নেতা ছিলেন। জন্ম এলাহাবাদে। বিজেপির তরফে উত্তরপ্রদেশে 5 বারের বিধায়ক। 2004 থেকে 2007 সাল পর্যন্ত তিনি উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি ছিলেন। উত্তরপ্রদেশে বিজেপি মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। 3 বার উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষও নির্বাচিত হন কেশরীনাথ ত্রিপাঠী। দীর্ঘদিন তিনি এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী হিসেবেও কাজ করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই তিনি বিহারের রাজ্যপালের দায়িত্বও সামলান। পরে অবশ্য বিহারের দায়িত্ব দেওয়া হয় রামনাথ কোবিন্দকে। সম্প্রতি দলিত কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেন নরেন্দ্র মোদী। এরপর ফের বিহারের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পড়তেছে কেশরীনাথ ত্রিপাঠীর ওপর। অশীতির পর ত্রিপাঠী মিজোরামের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন। এহেন কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গেই খোদ মুখ্যমন্ত্রীর সংঘাত। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। ইডেন রিয়েলটি, বিল্ডিং ড্রিমস, ডিজাইনিং লাইফস্টাইল। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।